সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1034তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রাজধানী ঢাকার ছেলে মোহাম্মদ জুয়েলের জীবনের চরম প্রতারণামূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল ঢাকাতে 10 স্বামীর সংসার একসঙ্গে করছে এক নারী। আমি গল্পটা পড়ে জাস্ট জমে গেছি। আমি কথা বলতে পারতেছিলাম না যে আমি অনেক প্রতারণার গল্প প্রচার করেছি, কিন্তু এরকম প্রতারণাও কি হতে পারে? বন্ধুরা, নীতির কথা আমরা শুনতে পছন্দ করি, কিন্তু নীতিবান হতে আমরা চাই না। নীতিবান মানুষ আমরা পছন্দ করি, কিন্তু নীতির পথে চলতে আমরা চাই না। লোকমুখে একটা কথা খুব প্রচলিত যে নদীর পানি ঘোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো। 5 ওয়াক্ত নামাজি, দিনদার, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, শিক্ষিত এবং খুবই ভালো মন মানসিকতাওয়ালা একটা কালো মেয়ের বিয়ে এই সমাজে হয় না। অথচ 5-6টা বিয়ে হয়ে যাওয়া, ডিভোর্স হয়ে যাওয়া, সন্তানের মা, মানুষকে ধোকা দেয়, প্রতারণা করে, খারাপ চরিত্রের ওই সুন্দরী মেয়েটার প্রতিদিনই বিয়ের প্রপোজাল আসতে থাকে। এজন্যই আমরা বলি যে নীতির কথা আমরা শুনতে ভালোবাসি, কিন্তু মানতে নয়। আজকের এই গল্পটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা উঠতি বয়সী ছেলের জন্য এক শিক্ষণীয় বাস্তব জীবনের গল্প হতে যাচ্ছে। গল্পটা থেকে আপনারা অনেক বড় কিছু শিখতে পারবেন। তাই সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত জুয়েলের এই গল্পটা আমার মুখ থেকে শুনবেন এবং গল্প শেষে জুয়েলকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জুয়েল রানা, আমার বাড়ি রাজধানী ঢাকা। বন্ধুরা, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার মা আছে, রয়েছে আমার ছোট একটা ভাই সহ ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রাজধানী ঢাকার পুরান ঢাকার কোনো এক এলাকার এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমি ছোটোবেলা থেকে আমার বাবার ভালোবাসা খুবই কম পেয়েছি। আমার একেবারে ছোট যে বোনটা আমার মায়ের পেটে, সেই অবস্থায় আমার বাবা মারা যায়। আমার বাবা রাজধানী ঢাকারই একজন নামকরা প্রতিষ্ঠিত পুরান ঢাকার ব্যবসায়িক ছিল। আমার আব্বার মুদির দোকান ছিল এবং সেই দোকান চালিয়ে আমার বাবা খুব ভালোভাবে আমাদের পরিবারটাকে চালাচ্ছিল। একটা পর্যায়ে আমার ছোটো বোন আমার মায়ের পেটে থাকা অবস্থায় আমার আব্বাজান মারা যায় এবং আব্বাজান মারা যাওয়ার পরে আমাদের পরিবারটা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। এবং আমার মা, আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, আমার নানু বাড়িতেই থাকতো। আমার বাবা আমার মাকে ভালোবেসে বিয়ে করে এবং ওই ভালোবাসা আমার দাদা দাদি কোনোভাবেই মেনে নিতে পারেনি। মেনে নিতে না নেওয়ার কারণও আছে। কারণটা হচ্ছে আমার যেই নানা ছিলেন, আমার নানা ছিলেন পাকিস্তানি এবং নানা ওখান থেকে এসে বাংলাদেশের যুদ্ধের সময় এসে তারপর নানা ওখানে ব্যবসা বাণিজ্য করে বা ওখানে থেকে গেছে। আমাদেরকে সবাই বলতে যে আমরা নাকি পাকিস্তানি, এবং পুরান ঢাকার ভাষায় আমাদেরকে বিহারি বলা হতো। আমার যেই দাদা ছিলেন তিনি ছিলেন মুক্তিযোদ্ধা, তিনি যুদ্ধ করেছিলেন এবং এখনও তার মুক্তিযুদ্ধের সনদ আছে। তো যার জন্য আমার নানার কথা হচ্ছে আমি কোনো পাকিস্তানির পরিবারের মেয়েকে আমার ছেলেকে বিয়ে করাবো না। অনেক চেষ্টা করার পরেও আমার বাবা মায়ের এই বিয়েটা আমার দাদা দাদি কোনোভাবেই মেনে নেয়নি। মেনে নিয়েছে আমার নানা নানি এবং মেনে নিয়েছে আমার মামারা। যার জন্য আমি ছোটোবেলা থেকে আমার নানা নানি আর আমার মামাদের কাছে বড় হই। আমার বাবা যখন মারা যায়, আমার বাবা মারা যাওয়ার পরে কোনোভাবেই আমাদেরকে বা আমার মাকে আমার দাদা দাদি মেনে নিচ্ছিল না। আমি আমার দাদা দাদির পরিবারে যেতে পারতেছিলাম না। আমার নানার কিন্তু আবার অনেক সয় সম্পত্তি ছিল। পুরান ঢাকাতে নানার ব্যবসা বাণিজ্য ছিল এবং আমার নানার বাড়িটারিও ছিল। সেখান থেকে আমার নানা একটা বাড়ি আমার মাকে লিখে দেয়, আমার মাকে দিয়ে দেয় পার্মানেন্টলি। এই বাড়ির মধ্যে আমার মা থাকবে আমাদেরকে নিয়ে এবং সেখানে আমার শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে বড় হতে থাকে। একটা পর্যায়ে আমি অনেকটাই বড় হই এবং বড় হওয়ার পরে মাঝে মাঝে আমার মাকে প্রশ্ন করি যে মা, আমার নানাভাইকে আমার দেখতে ইচ্ছে করে, আমি একটু আমার দাদাভাইকে আমার দেখতে ইচ্ছে করে, আমি একটু আমার দাদাভাইকে দেখবো। যদিও নানা নানি অলওয়েজ আমাদের বাসায় আসতো, মামারা আসতো এবং সবাই আমাদের খোঁজখবর নিত, আমাদের সাথে সবার ভালো সম্পর্কই ছিল, কিন্তু কোনোভাবেই আমার দাদা দাদিকে আমি দেখতে পেতাম না। আমি দাদা দাদিকে অনেক মিস করতাম। এবং আমার কাকা ছিল, জেঠু ছিল, তারাও পুরান ঢাকায় থাকতো, বাট তারা সবাই খুব নামি দামি অবস্থার মধ্যে আসে, সবাই ব্যবসা বাণিজ্য করে, সবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুবই ভালো। তো আমি একদিন মাকে খুব অনুরোধ করার পরে মা আমাকে জাস্ট দূর থেকে আমার দাদাভাইকে দেখালো আমাকে। এবং আমার দাদাভাইও দেখতে শুনতে অনেকটা লম্বা এবং খুবই ফর্সা। ইভেন হচ্ছে আমার দাদার মুখ ভর্তি দাঁড়িয়ে ছিল, খুবই সুন্দর লাগতেছিল। আমার নানাভাইও সুন্দর, আমার দাদাও মোটামুটি অনেকটাই সুন্দর। তো এরকম অবস্থার ভিতরে যাই হোক, আমি এরপরে কখনোই আমার দাদাভাইয়ের সামনে যাইনি, এটি সত্যি কথা। মা আমাকে কখনোই যেতে দেয় নাই
এবং সবসময় আমাকে আমার দাদা দাদির কাছ থেকে, আমার পরিবারের কাছ থেকে মা সবসময় আমাদেরকে আড়াল করে রাখতো। সেই পরিবার আমাদেরকে যেতে দিত না। তো যে বাসায় আমরা ভাড়া থাকতাম, মানে যে বাসায় আমরা থাকতাম, ওই বাসারই একটা ইউনিট আমার আম্মা ভাড়া দিত। তো যে ইউনিটটা ভাড়া দিত, সেই ভাড়ার যেই পরিমাণে টাকা পেতাম, সেই টাকা দিয়ে আমাদের গোটা পরিবারটা চলতো। মানে ওই ভাড়া টাকা আমাদের পরিবারটা চলতো। আর এছাড়া মামারা ছিল, আমার নানা নানি ছিল, তারাও আমাদেরকে টাকা পয়সা দিত। এরকম করতে করতে আমি প্রায় অনেকটাই বড় হই। আমার বয়স তখন প্রায় 19 থেকে 20 বছরের কাছাকাছি। আমি তখন কলেজে পড়ি। আমাদের এলাকারই একটা কলেজে আমি পড়াশোনা করতাম। তবে কি জানেন, আমি একটু অন্য ধর্মের ছেলে ছিলাম। বেশিরভাগই সুন্দরীর পূজারী, মানে সুন্দর মেয়ে দেখলে বা সুন্দর মানুষ দেখলে আমার খুবই অ্যাট্রাকশন হতো। আমি ওদের দিকে তাকিয়ে থাকতাম। মানে ছোটোবেলা থেকে আমি নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম, অনেক কিউট রাখার চেষ্টা করতাম, এরকম করে চলাফেরা করতাম। তো যাই হোক, একটা পর্যায়ে আমি যখন কলেজে পড়ি, ওই সময়টাতে দেখা গেল কি যে আমার যেই মানে একেবারে ছোটো যে বোনটা আছে, ওই বোনটার প্রচুর পরিমাণের বিয়ের প্রপোজাল আসতেছে। ও কিন্তু অতটা বড় না, তা খুবই বিয়ের প্রস্তাব আসতেছে। পরে আমার আম্মা একটা ফ্যামিলির সাথে ওর বিয়ের দিন তারিখ মোটামুটি ঠিক করে ফেলে। ও তখন খুবই ছোট, কিন্তু তারপরেও কেন জানি আমার পরিবার বা আমার নানা নানি তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে। এবং তারা খুবই ধর্মীয়, মানে ধার্মিক আমার নানা নানি। তারা মনে করে যে না, মেয়ে ছোটোকালেই বিয়ে দিয়ে দেওয়া দিলে ভালো, কোনো সমস্যা নেই, জন্য ছোটোবেলায় তাদেরকে বিয়ে দিয়ে দিতে হবে। এই জন্য আমার ছোটো বোনকে খুব ছোটোবেলায় আমার নানা নানি বিয়ের ঠিকঠাক করে ফেলে। এবং ওই বিয়েতে আমার দাদা দাদিকে মানে খবর দেওয়া হয় না, আমার দাদা দাদিকে কোনো ইনভিটেশন দেওয়া হয় না, তাদেরকে আনাও হয় না। এবং আমার যে কাকারা আছে ওদেরকেও বলা হয় না। যদিও আমি মাকে বলেছিলাম। তো আমার বড় মামা আবার খুব রাগী। আমার বড় মামার কথা হচ্ছে, ছোটোবেলা থেকে আমরা ওকে মানে লালন পালন করে বড় করছে, ওর সমস্ত খরচ আমরা দিছি। একটা বারের জন্য ওর দাদা দাদি ওকে দেখতে আসে নাই বা ওর কোনো খোঁজখবর নেয় নাই। তো এখন বিয়ের সময় কেন আমরা ওদেরকে ডাকবো? এখন যদি বিয়ের সময় ডাকি, তাহলে মনে করবো যে আমরা খরচের জন্য ডাকছি। না, ডাকার দরকার নেই, এদেরকে দাওয়াতই দিয়েন না। এই জন্য আমার দাদা দাদিকে কোনো দাওয়াত দেওয়া হয়নি। কিন্তু আমার কেন জানি, আমি জানি না, আমার দাদা দাদির প্রতি না আমার অনেক টান, মানে অনেক ভালোবাসা। যদিও মা আমাকে বারবার শপথ করাতো, কসম করাতো, যাতে আমি আমার দাদা দাদির ওইদিকে না যাই, ওদের বাসার ওইদিকে না যাই, ওদের এরিয়াতে না যাই। তারপরও ওদের জন্য আমার ভিতরে না এক ধরনের মায়া ভালোবাসা কাজ করতে থাকে। এরকম করে দিন আর রাতগুলো কাটতেছে। একটা পর্যায়ে আমার বোনের বিয়ে খুব সম্পূর্ণভাবে হয়ে গেল। খুবই কম বয়সে একজন ধর্মীয় হুজুরের কাছে আমার বোনের বিয়ে হলো। আমার বোনের বিয়ে হবার প্রায় আপনার মাস 5 পরে হঠাৎ করে আমার আম্মার অসুস্থতা দেখা দিল। এত পরিমাণের আমার আম্মা অসুস্থ হয়ে গেল যে আমার আম্মাকে আমরা হসপিটালে ভর্তি করাতে হলো হঠাৎ করে। আমার আম্মার কোনো রোগও ছিল না, আমার আম্মার ভিতরে আমরা কোনো অসুস্থতা আমিও দেখি নাই। কিন্তু হঠাৎ করে কেন জানি আম্মা খুবই দুর্বল হয়ে গেল, বমি, এবং বমির সাথে সাথে আমার মায়ের মুখ থেকে ব্লাড বেরোতো, মানে রক্ত বেরোতো, প্রস্রাব পায়খানার সাথেও রক্ত বেরোতো। খুব খারাপ একটা অবস্থা হয়ে গেল। একবার যা মাকে আমরা হসপিটালে ভর্তি করাই, এবং হসপিটালে ভর্তি করলেই পরে ডক্টর বলে যে আমার আম্মার হার্টের সমস্যা এবং লিভারেও সমস্যা দেখা দিয়েছে। আমার তখন বলে যে অপারেশন করতে হবে। তো অপারেশনে মোটামুটি অনেক টাকার প্রয়োজন, মানে অনেকগুলো টাকার প্রয়োজন। তো আমাদের কাছে তো আসলে ওরকম কোনো টাকা পয়সা নাই। শুধু আমার আম্মা প্রতি মাসে ধরেন ব্যাংক থেকে, মানে ওই যে আমাদের যে পরিমাণের ভাষা ভাড়া পাই, তো ওইটা থেকে কিছু একটা টাকা আমার আম্মা জমায় রাখছে, মানে ব্যাংকের মধ্যে জমায় রাখছে। তো ওইখানে মনে হয় আপনার 4 লাখ টাকার মতো হয়েছে আমার আম্মার অ্যাকাউন্টে। তো আমার আম্মা যদি বলতো, আমার নানা নানি কিংবা হচ্ছে আমার মামারা প্রচুর টাকা দিত আমার আম্মাকে, তারা টাকা দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত। কিন্তু আমার মা আমাকে বারবার বলতেছে, কোনোভাবেই তোর মামাদের কাছ থেকে, তোর নানা নানির কাছ থেকে টাকা নিবি না। আম্মুর জমানো টাকা আছে, আম্মুর ওই জমানো টাকা দিয়ে আমি আমার অপারেশন করব। তা আম্মুকে তখন আমি হসপিটালে ভর্তি করাই রেখে, এবং হসপিটালে ভর্তি করানোর পরে দেন একটা পর্যায়ে আমার আম্মু তখন কী করলো, ডাক্তার একটা ডেট ফিক্সড করলো যে সেই ডেটে আমার অপারেশন হবে। তো ডেটের কয়েকদিন আগে একদিন সকালবেলা আপনার ছিল, রবিবার ছিল। রবিবারে সকালবেলা মা আমাকে চেক লিখে দিল, মানে আমাকে চেক লিখে দিল, লিখে বললো তুই ব্যাংকে যা, ব্যাংক থেকে টাকাটা উঠে নিয়ে পুরো টাকাটাই। তো আমি মাকে বললাম যে মা, আমি যদি চেক দিয়ে টাকা উঠাতে যাই তাহলে কিন্তু তোমাকে ফোন করবে, তোমার নাম্বার খোলা রেখো। আম্মু আমাকে বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আমার নাম্বার খোলা রাখছি, তুই আমারে কল দিস। তো এই কথা বলার পরে আমি তখন ব্যাংকে গেলাম, এবং ব্যাংকে যাওয়ার পরে ব্যাংক থেকে টাকাটা উঠালাম, মানে আম্মুর টাকাটা উঠালাম, পরিপূর্ণ 4 লাখ টাকা উঠেছি। তো আমার আবার ওই যে মানে প্যান্টের, আমি একটু জিন্স প্যান্ট পরতাম, তো সবসময় ফিটিং প্যান্ট পরে থাকতাম। তো এই জন্য আমি টাকাগুলো করলাম কি, ওই যে আপনার যে মানুষ বিদেশ যাওয়ার সময় এক ধরনের মানে মিনিটি ব্যাগের মতো এক ধরনের ব্যাগ ইউজ করে, যেটা কোমরের মধ্যে বাঁধা থাকে। তো আমি ওরকম একটা ব্যাগ সাথে করে নিয়ে গেছি। যাওয়ার পরে ওই কোমরের ব্যাগের ভিতরে আমি তখন টাকাটা ঢুকালাম, মানে যে 4 লাখ টাকা ব্যাংক থেকে উঠাইছি ওই টাকাটা ঢুকাইছি। এবং টাকাটা ঢুকানোর পরে আমি তখন ব্যাংক থেকে বেরোয় ব্যাংকের সামনে আসছি, ভাবলাম আমি বাসে করে যাব না, যেহেতু আমার সাথে টাকা আছে, আমি সিএনজি করে যাব। মানে সিএনজিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম, ওখানে দাঁড়াইলাম, এবং দাঁড়ানোর পরে 1-2টা সিএনজি আসছে। 2টা সিএনজি আসার পরে দেখলাম যে সিএনজি ওখানে খুব ফুল আসতেছে, মানে একটা সিএনজিও ফাঁকা নাই, মানে প্রতিটাই সিএনজির মধ্যে যাত্রী আছে।
তো চিন্তা করলাম যে কী করা যায়, একটা ট্রাফিকের সাথে কথা বললাম। ট্রাফিক আমাকে বলে যে সিএনজিগুলো ওই দিক থেকে ফুল হয়ে আসে, মানে ওইদিকে সিএনজি স্ট্যান্ড আছে এবং সেই সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজিগুলো ফুল হয়ে এখানে আসে। আমি এখানে থাকলে সিএনজি ফুল পাবো না, এখান থেকে শুধুমাত্র বাসে করে যেতে পারবো। তো আমি তো আর বাসে করে যাবো না, যেহেতু আমার সাথে অনেকগুলো টাকা আছে। এরপর আমি চিন্তা করলাম ওইদিকে হাঁটা শুরু করলাম। হাঁটতে 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 মোটামুটি বেশ দূরেই আছে সিএনজি স্ট্যান্ডটা। তো ওইখানে কিছু ভাঙা দোকান আছে, মানে দোকানপাটগুলো সম্ভবত ভেঙে দিছে, রাস্তার কাজ করবে তো রাস্তার কাজের জন্য মনে হয় দোকানপাটগুলো ভেঙে দিছে, এরকম একটা অবস্থা। একটু মোটামুটি একটু ফাঁকা জায়গা। ওইখানে যাওয়ার পরে হঠাৎ করে পিছন থেকে এক মেয়ে এসে আমাকে কলার চেপে ধরলো এবং মেয়েটা দেখতে পাই খুবই সুন্দরী, মানে অনেক সুন্দর, বোরকা পরে আছে কিন্তু মুখটা দেখা যাচ্ছে, মুখোশটা খোলা। মেয়েটার কোলে একটা বাচ্চা আছে, বাচ্চাটা কোলে, বাচ্চাটা কান্না করতেছে, ধরেই আমার গালাগালি করতে শুরু করছে অকথ্য ভাষায়, যে এই সেই বলে খুব গালাগালি করতেছে। আমি তো তখন অবাক হয়ে গেলাম, কি আমাকে গালাগালি করতেছেন? আমি বললাম যে আপনি আমারে গালাগালি করতেছেন কেন, আপনি কে? পরে আমারে বলতেছে তুই আমারে চিনোস না? আচ্ছা এখন চিনবি কী করে? ঠিকই চিনবি, সময় হলে ঠিকই চিনবি। এই কথা বলা প্রেক্ষিতে এইভাবে বলে সে আমাকে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিল রাস্তার মধ্যেই। আমি এই মেয়েকে চিনি না, জীবনও দেখি নাই, এই প্রথম দেখা, কিন্তু এরকম কলার চেপে ধরে আমার গালের মধ্যে দুটো চর বসিয়ে দিল। এবং মুহূর্তের মধ্যে দেখলাম মানে 2-3টা বয়স্ক লোক এবং সাথে আরও 2-1টা ইয়াং বয়সী যুবক চারদিক থেকে আসছে, মানে এটার চারদিক থেকে তারা তখন ঘিরে আসছে। আসার পরে বলতেছে কী হয়েছে? বলে ভাইয়া আমার বিয়ে করছে, বিয়ে করে আমার বাচ্চা হয়েছে, বাচ্চাটা হওয়ার পর থেকে ও হঠাৎ করে বাসা থেকে পালায় গেছে। আজকে অনেকগুলো মানে মাস হয়ে গেছে, আমি ওর কোনো খোঁজখবর পাই না। আমার দুধের বাচ্চাটার আমার খাওয়ানো লাগতেছে, আমি চলতে পারতেছি না, বাসা ভাড়া দিতে পারতেছি না। আমি বললাম ভাই এসব বলে কি, মানে এইসব কি? মুহূর্তের মধ্যে সে তখন তার কাবিনের পেপার বের করলো, যে ভাই এ দেখেন কাবিনের পেপার, এ দেখেন কাবিনের পেপার। আমি তো কাবিন দেখে মানে পুরো উধাও, কিরে কিসের কাবিননামা, কিসের কি? আমি বললাম যে আমি তো এই নারীকে চিনি না। এই কথা বলা মাত্রই আমার আবারও থাপড়াইতে শুরু করে এবং রাস্তার ভিতরে অনেক মানুষ জড়ো হয়ে যায়। জড়ো হয়ে যাওয়ার পরে সেখানেই 2টা মুরব্বী বলতেছে, মা একটা কাজ করো, যেহেতু তোমাদের হাজব্যান্ড ওয়াইফের বিষয়, তারা বাসায় নিয়ে যাও, তারা বাসায় নিয়ে তোমরা বিষয়টা করো, এখানে রাস্তার মধ্যে ঝামেলা করো না, কারণ রাস্তার ভিতরে অনেক মানুষ আছে, বিষয়টা খারাপভাবে নিবে। এবং এই কথা বলার পরে ও তখন আমার হাত ধরে টানাটানি শুরু করলো যে ঠিক আছে তুই বাসায় চল, তোর সাথে আমার বাসায় বোঝাপড়া আছে। আমি বললাম যে ভাই আমি যাবো কোথায়, আমার বাসা কোথায়, আপনারা আমায় কই নিয়ে যাচ্ছেন? মুরব্বী দূরে তখন বললো যে মা বাবা ঠিক আছে চলো, তুমি চলো, আমি আছি, আমরা আছি, তুমি ভয় পেও না, চলো কী হয়েছে, এই বাসায় যাওয়া লাগবে না, রাস্তার পাশে চলো, আমরা কথা বলি। তো ওই 2-3টা মুরব্বী ছিল, তাদের একদম মুখ ভর্তি দাড়ি ছিল, টুপি পরা ছিল, পাঞ্জাবি পরা ছিল, এরা মোটামুটি ভাবে আমাকে ফুললি সাপোর্ট দিল। তো মুরব্বীগুলোকে দেখার পরে আমার মনে একটু বিশ্বাস জাগলো যে তারা আমাকে হয়তো প্রোটেকশন দেবে বা তারা হয়তো আমাকে সেভ করবে। তা মুরব্বীগুলো তখন আমাকে ধরে কী করলো, ওই যে ভাঙার দোকানগুলোর ওইদিকে নিয়ে গেল। বাইরে ভাই ভাঙা দোকানের ওই দিক দিয়ে নিয়ে যাওয়ার পরে একটু যখন চিপার মধ্যে নিল, তখনই মুরব্বীগুলো তাদের লুঙ্গির ভিতর থেকে এত বড় বড় রামদাও রিভলভার এসে আমার গলায় পেটের মধ্যে ধরলো, ধরে বলতেছে একদম শব্দ করিস না, যে 4 লাখ টাকা উঠে আনছিস টাকাটা দে। মানে আমি যে 4 লাখ টাকা উঠেছি তারা সেটাও জানে এবং টাকা আমি কোন জায়গায় রাখছি এটাও জানে। মুহূর্তের মধ্যে টান দিয়ে আমার যে কোমরে যে ব্যাগটা ছিল ব্যাগটা নিয়ে গেছে। আমি তো মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছি, মেয়েটা তখন মুসকে মুসকে হাসতেছে। মেয়েটা দেখতে খুবই সুন্দরী ছিল ভাই। আরে আমি চিন্তা করতেছি এত সুন্দর একটা মেয়ে এই ধরনের কাজ করে, আমাকে তখন ছেড়ে দিল। এবং আমি তখন আপনার ওই ভাঙা দোকান থেকে বেরিয়ে এসে দেখতেছি রাস্তায় কোনো মানুষ নাই। এতক্ষণ কত মানুষ জড়ো হয়ে গেল চারদিক থেকে, সবাই তামাশা দেখতেছে, খেলা দেখতেছে, বাট এখন কোনো মানুষ নেই। আমি তখন বুঝে গেলাম যে এটা একটা চক্র ছিল এবং আমি তখন ভাবলাম যে এখন যদি আমি এই বিষয়টা আমার আম্মাকে বলি তাহলে আম্মা তো হার্ট অ্যাটাক করবে, আম্মা তো এমনিই অসুস্থ, আরও অসুস্থ হয়ে যাবে। এতগুলো টাকা একসাথে আমার আম্মুর জমানো টাকাগুলো সব কিছু নিয়ে চলে গেল, আমার আম্মুকে তো এই কথা বলা যাবে না। আমি তখন এই কথাটা আমার আম্মুকে আর বললাম না। আম্মুকে না বলে আমি তখন মামার বাসায় গেছি, ডিরেক্টলি বড় মামার বাসায় গেছি এবং বড় মামার বাসায় গিয়ে আমি পুরোটা বিষয় বড় মামাকে আমি খুলে বললাম যে মামা এই ঘটনা। এবং বলা মাত্রই বড় মামা তখন আমাকে নিয়ে এই জায়গার মধ্যে আসলো, যে স্পোর্টে আমার সাথে ঘটনা ঘটলো এই জায়গার মধ্যে আসলো। এবং আসার পরে মামা তো একটু পরিচিত ছিল, ব্যবসা বাণিজ্য তো পুরান ঢাকার, তো অনেকে মামা তখন ডাক দিল যে ভাই একটু এদিকে আসেন। অনেকেই ডাকলো, ডাইকে অনেকের সাথে কথাবার্তা বলতেছে। তারা সবাই বলে যে এই জায়গাটার ভিতরে ম্যাক্সিমাম টাইমে এই ধরনের ঘটনাগুলো ঘটে। তো এটা আসলে আপনি খুঁজে পাবেন এটা কারা করে, এরা এখানকার স্থায়ী কোনো লোক না, এরা অস্থায়ী লোকেরা করে। তো মামা ঘন্টা 2 মতো এখানে খুবই ঘোরাফেরা করলো, কিন্তু কোনোভাবেই কোনো কিছু বের করতে পারলো না। একটা পর্যায়ে মামা আমাকে নিয়ে তখন ব্যাংকে গেল, কারণ ব্যাংকও বন্ধ হয়ে যাওয়ার সময় চলে আসছে। তো ব্যাংক থেকে মামা তখন তার অ্যাকাউন্ট থেকে 4 লাখ টাকা উঠে আমাকে বলে যে তুই এই কাজটা ভালো করেছিস যে তোর মাকে জানাস নাই, কারণ তোর আম্মা জানলে তোর আম্মা আরও টেনশনে পড়ে যেত, কারণ তার খুবই কষ্টের জমানো টাকা। ঠিক আছে তাহলে তুই টাকাটা নিয়ে যা। পরে মামা আমাকে 4 লাখ টাকা দিল এবং ওই 4 লাখ টাকা দিয়ে আমি তখন আমার অপারেশনের জন্য প্রিপারেশন নিলাম এবং আলহামদুলিল্লাহ আমার মায়ের অপারেশনও মোটামুটিভাবে ঠিক হলো।
আমার অপারেশন হলো এবং আমার অপারেশন হয়ে যাওয়ার পরে এই ঘটনাটা ভাই আমাকে আর ঘুমোতে দেয় না। মানে এই ঘটনাটা যখনই আমার মনে হয় আমি আর ঘুমোতে পারি না। মানে সবসময় আমার কাছে মনে হয় মানে মুহূর্তের মধ্যে ধরেন আপনার 10 থেকে 15 মিনিটের ভিতরে এরকম একটা কাহিনী হয়ে যাবে আমি বুঝতেই পারি না। আমার জন্ম হয়েছে পুরান ঢাকায় এবং আমি লোকালি পুরান ঢাকাইয়া এবং ওই এরিয়াটা আমাদের এরিয়ার পাশেরই একটা জায়গা। তো এরকম একটা জায়গার ভিতরে এরকম একটা ঘটনা ঘটবে মানে এটা আমার কল্পনার বাইরে। আমার আবার কলেজে পড়তাম, তো কলেজে আমার সব বন্ধুবান্ধবরা ছিল। আমি কলেজে গিয়ে আবার ওদের কাছে এটা বলি, সবাই খুব হাসাহাসি করে, মানে ওরা বিশ্বাসই করতে পারে না যে আমার সাথে এরকম চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটে গেছে। আমি বললাম যে এইভাবে ধরছে এক মেয়ে বাচ্চাগুলো নিয়ে আইসা ধইরা বাচ্চা কান্না করতেছে এবং এই মেয়ে দেখতে এত সুন্দর মানে পরীর মতো চেহারা। তাই এত সুন্দর একটা মেয়ে এই ধরনের কাজ করে। আমি আমার বন্ধুদেরকে বলতেছি এই মেয়ে যদি আমার বলতাম আমি তাহলে সত্যি বিয়ে করে ফেলতাম। তাই এত সুন্দর একটা মেয়ে, তাই সবাই বলতেছে তুই যে সুন্দরের পূজারি, একদিন দেখবি ওই সৌন্দর্যের কারণে হয়তো তোর জীবনটা শেষ হয়ে যাবে। এগুলো আমার বন্ধুবান্ধবরা আমার সাথে দুষ্টামি করে বলে টলে। বাট প্রতিদিনই ভাই আমার কাছ থেকে যে 4 লক্ষ টাকা নিয়ে গেছে এটার জন্য যে আমার ভিতরে একটা ক্ষোভ বা একটা কষ্ট কাজ করবে এরকম কিছুই না। আমার বারবার ওই মেয়েটার কথা মনে পড়তেছে। মানে এত সুন্দর চেহারা, এত ঢাগর ঢাগর চোখ, এত কিউট একটা মেয়ে এই ধরনের কাজ করে কেন করে, মানে বিষয়টা মিলাইতে পারতেছিলাম না। এইভাবে দীর্ঘ প্রায় আপনার 3.5 মাসের মতো কেটে যায়। আমার মনে হয় কি 3 থেকে 3.5 মাস হবে, যদিও কাউন্ট করা নেই, বাট এ ধারণা। ওরকম করে ঢাকারই একটা মার্কেট, খুব নামি দামি একটা মার্কেট। আমি তখন ওই মার্কেটের নামটাও আমি বলি, এটা যমুনা ফিউচার পার্ক। তো ওই যমুনা ফিউচার পার্ক তখন ওভাবে কাজ শুরু হয়নি আর কি, মানে মোটামুটিভাবে হচ্ছে রেডি হচ্ছিল। ফিউচার পার্কের যে সামনের যে জায়গাটা, মানে ওই জায়গাটার মধ্যে দেখা যায় যে টুকিটাকি আপনার ইয়েটিয়া চলতেছে। তো আমি তখন ওইখানে পার্কের মধ্যে গেলাম এবং পার্কের মধ্যে যাওয়ার পরে আমি তখন মানে যমুনা ফিউচার পার্ক থেকে বেরোচ্ছি এবং বের হওয়া মাত্রই আমি হঠাৎ করে তখন ওই মেয়েটাকে দেখতেছি। এটা 3 থেকে 3.5 মাস পরে ওই মেয়েটা শপিং করে বের হইছে, জিন্স প্যান্ট পরা এবং খুবই ওয়েস্টার্ন ড্রেস পরা অবস্থায় আমি মেয়েটাকে দেখলাম। ভাই দেখার পরেই আমার তো মানে চোখ কপালে উঠে গেছে, কিরে এই মেয়ে এখানে। আমি তখন একদম চোখ বন্ধ করে আজ থেকে 3 মাস আগে ঘটে যাওয়া ঘটনার কথা চিন্তা করতেছি, একদম অবিকল এই মেয়ে, মানে এইটাই মেয়ে। এবং তার হচ্ছে মুখের গালে একটা তিল আছে, অনেক বড় একটা তিলটাও আছে, গালের ওই বড় তিলটা আছে, তিলটাও আছে, চোখগুলো অনেক বড় বড় এবং অনেক লম্বা ফর্সা, একদম সর্বদিক থেকে পুরোপুরি এই মেয়েটাই। আমি তখন কী করলাম, কী করা যায় চিন্তা করতেছি তারা ধরবো কিনা, আবার সে আমাকে চিনে ফেলে কিনা। আমি তখন কী করলাম, মাস্কটা পরে ফেললাম। মাস্কটা পরে আমি তখন তারা ফলো করতে থাকলাম এবং ফলো করে তার তখন কিন্তু যমুনা ফিউচার পার্কের সামনে যেই মাঠটা আছে, মানে ওই যে ফিউচার পার্কের যেই রাইডসগুলো আছে, যে খেলার যে ইয়েগুলো আছে, ইয়েগুলো মানে মানে এইগুলো তখন কাজ করতেছে, জায়গাটা ফাঁকা ছিল। আমি তখন কী করলাম, ওই যে ফাঁকা জায়গায় দিয়ে দৌড়ে গিয়ে মেয়েটার পাশাপাশি মেয়েটারে ধরলাম। ধরার পরে ও তখন নামার পরে দেখলাম মানে নিল, একটা সিএনজি নিল। আমি তখন পিছিয়ে আরেকটা সিএনজি নিয়ে বললাম যে মামা এই সিএনজিটারে ফলো করবা, তোমার ভাড়া যা দেওয়া দরকার আমি তোমারে দেবো, কিন্তু সিএনজিটা ফলো করবা। বলো আচ্ছা ঠিক আছে মামা ওঠেন। তো তখন আমি সিএনজিটারে ফলো করতেছি এবং অবাক করা বিষয় যে এই সিএনজিটা আমাদের পুরান ঢাকার দিকে যাচ্ছে, মানে আমাদের এরিয়ার দিকে যাচ্ছে, আমাদের বাসার দিকে যাচ্ছে। মানে আমি তখন অবাক হয়ে চিন্তা করতেছি, আরে আমি যারা ধরবো ওই তো নিজেই আমার বাসার দিকে যাচ্ছে, ওরে আমি ধরবোটা কি, তো আমার বাসার দিকে সিএনজিটা যাচ্ছে। আমি তখন আমার বন্ধুরা ছিল ওদেরকে ফোন দিলাম, ওরা তখন খেলতেছে মাঠের মধ্যে, আমাদের এইদিকে একটা মাঠ আছে ওখানে তখন খেলে সবাই। ফোন দিয়ে একজনের ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে তোর সাথে কে কে আছে, বলো বন্ধু আমরা সবাই আছি। আমি বললাম যে তাড়াতাড়ি আমি লোকেশন শেয়ার করতেছি, তোরা আমারে ধর আমারে ফলো কর। পরে আমি লোকেশন শেয়ার করে দিলাম এবং লোকেশন শেয়ার দেওয়ার পরে ওরা তখন আমারে সবাই ফলো করতে শুরু করছে। আমি কোথায় আছি লাইভ লোকেশন দিয়ে দিছি, এরা সবাই আমারে খুঁজতেছে, মানে আমার পিছন আসতেছে। এরকম করতে করতে আমাদের মানে যে জায়গাটার ভিতরে আমার সাথে ওই ঘটনাটা ঘটলো ওই জায়গাটার পাশেরই একটা বিল্ডিংয়ের সামনেই তখন হচ্ছে এটা দাঁড়ালো, মানে সিএনজিটা দাঁড়ানোর পরে মেয়েটা তখন বিল্ডিংয়ে উঠছে। মেয়েটা বিল্ডিংয়ে উঠলো এবং দারোয়ান কী করলো, মেয়েটার জিনিসপত্রগুলো মানে যে জিনিসপত্রগুলো মেয়েটা নিয়ে আসছে পার্ক থেকে ওইগুলো তখন আবার নিয়ে নিল। কিন্তু এখানে আরেকটা বিষয় দেখলাম, মেয়েটা যখন সিএনজি থেকে নামে তখন কিন্তু তার মুখে মাস্ক পরা আছে, মানে মুখের মধ্যে মাস্ক পরা, আগে মাস্ক ছিল না কিন্তু এখন মাস্ক অবস্থায় আছে, মাস্ক পরা আছে। এবং দারোয়ান তখন এই মালগুলো নিয়ে ভিতরের দিকে ঢুকলো। আমি তখন বিল্ডিংয়ের সামনে দাঁড়ায় থাকতে পরে ফোন দিচ্ছে আমার বন্ধু, প্রায় আপনার 8-10 জনের মতো ওরা চলে আসছে, সবাই কারো কেউ বাইক দিয়ে, কেউ সিএনজি দিয়ে, কেউ এমনি সামনে চলে আসছে, যেহেতু আমার এরিয়ার কাছাকাছি ছিল। সবাই তখন বলে দোস্ত কী, আমি বললাম যে দোস্ত এই ঘটনা, এবার তোরা বিল্ডিং ভেঙে টেঙে ভিতরে। আমি বললাম দেখ ঝামেলার দরকার নেই, আমরা ঝামেলা করতে চাই না, আমরা প্রথমে এই বিল্ডিংয়ের যে দারোয়ানরে ধরে আমরা বাড়িওয়ালারে ধরবো এবং বাড়িওয়ালারে ধরে আমরা বাসায় যাব। আমার বন্ধুরা বলতেছে এত ঝামেলা করার দরকার কি, বাড়িওয়ালার ধরার দরকার কি, দারোয়ানরে ধরার দরকার কি, আমরা ডিরেক্টলি মানে দারোয়ানরে মাইক দিলে তো দারোয়ানে মেরে বের করে দেবে। আমি বললাম যে না, এই জায়গাটাও মোটামুটি খুবই ভালো একটা জায়গা, এই জায়গার ভিতরে ঝামেলা করা যাবে না, ধরে যেটা বলছি সেটাই কর।
পরে এই অবস্থার ভিতরে তখন দারোয়ানরে ধরলাম, দারোয়ানরে ধরার পর বললাম যে এখন যে মেয়েটা আপনাকে নিয়ে গেলেন, মেয়েটাকে কোথায় নিয়ে গেলেন, কত তলায় থাকে? বলে মামা এটা তো 6 তলায় থাকে। তা 6 তলায় থাকে মানে মেয়েটা কার সাথে থাকে? বলে ওরা 6টা মেয়ে একসাথে থাকে, মানে একটা মেয়েদের ম্যাচ সিস্টেম আর কি, মেয়েরা ম্যাচ করে থাকে এবং সবাই নাকি পড়াশোনা করে এবং এই মেয়েটাও নাকি ইউনিভার্সিটিতে পড়ে, দারোয়ান বলতেছে। আমি তখন বললাম যে ঠিক আছে ভালো কথা, আমি আপনার বাড়িওয়ালার সাথে কথা বলবো। পরে বলে মামা দেখুন তো বাড়িওয়ালা বাসায় নেই, আপনি বাড়িওয়ালার নাম্বার নেন। তাই নাম্বার দিল, দেওয়ার পর বাড়িওয়ালার ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বাড়িওয়ালা তো হুমকি ধুমকি দিতে শুরু করছে, এই আমার বাসার সামনে তোরা এত বড় সাহস। উনি মনে হয় সিসি ক্যামেরাতে দেখছে না জানে কি। পরে সে বলছে তোরা দ্বারা আমি আসতেছি, মানে গরম হয়ে গেল। চিন্তা করলাম বাড়িওয়ালা এসে আবার কী না কী করে বসে। আমি তখন আমার বড় মামারে কল দিলাম, বড় মামারে কল দিয়ে বললাম যে মামা এই বাড়িওয়ালার নাম্বারটা আপনি দিতেছি, আপনি একটু ফোন দিয়ে বলেন যে আমি আপনার ভাই না, আমি এই জায়গায় আসছি, বাড়িওয়ালা যাতে কোনো ঝামেলা না করে। মামা বলে তুই ওখানে গেলি কেন? আমি তখন মামার বিষয়টা ভেঙে বললাম। মামা তখন বলে আমি আসবো। আমি বললাম না আপনি আসার দরকার নেই, আমরা তো বন্ধুবান্ধব সবাই আসছি, আমরা আগে দেখি আমরা সমাধান করতে পারি কি না, যদি আপনাকে লাগে তাহলে আমি আপনাকে কল দিব, আপাতত আপনার আসার প্রয়োজন নাই। এটা আমি মামারে বললাম। বলার পরে মামা তখন বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম না, তোরা দেখ কী করতে পারিস। এর পরে হলো কি বাড়িওয়ালা আসছে, আমার মনে হয় বাড়িওয়ালার মামা ফোন দিছে, ফোন দিয়ে বাড়িওয়ালা এনে এসে বলতেছে এই জুয়েলকে। আমি বললাম জি আমি। বলাই তুমি এদিকে আসো। পরে আমাকে বাড়ির ভিতরে ঢুকে এলো, বাকিদেরকে ঢুকালো না, সবাই বাড়ির গেটে। পরে আমার বলে কী হয়েছে বাইক না বলো তো। আমি তখন বুঝতে পারলাম যে মামা ওনাকে ফোন দিচ্ছে। পরে আমি বললাম যে মামা এই ঘটনা। পরে আমার বলে মেয়েটাকে তুমি চিনবা? আমি বললাম যে চিনবা। বলো আমার সাথে চলো। পরে ডিরেক্টলি লিফটে করে 6 তলায় গেলাম। 6 তলায় যাওয়ার পরে ওই মেয়েদের যে ছিল ওইটাতে নক করছে। তো আবার উঠতে উঠতে মানে বাড়িওয়ালা আমাকে জিজ্ঞেস করতেছে মেয়েটা দেখতে কেন। আমি তখন তিলের কথা বললাম যে গালের মধ্যে একটা বড় তিল আছে, মাসের মতো তিলটা বড়। পরে বলে এটা হৃদিকা। দারোয়ানে মানে বাড়িওয়ালা বলছে এটা তো হৃদিকা, যেহেতু ওদের ওইখানে যে মেয়েগুলো আছে তাদের মাঝে একটা মেয়ের গালেই তিল আছে, এটা হচ্ছে হৃদিকা। তো আমি বললাম যে ঠিক আছে মামা চলেন। তো উনি ওই দরজার ফ্ল্যাটের সামনে গেলো, দিয়া নক করলো এবং অবাক করা বিষয় হচ্ছে ওই মেয়েটাই দরজা খুললো, মানে ওই হৃদিকা মেয়েটাই দরজা খুললো। খোলার পরে আমার মামা বলতেছে, মানে বাড়িওয়ালা মামা বলতেছে যে এইটা এই মেয়ে। আমি বললাম যে জি এই মেয়ে। বলে ঠিক আছে তাহলে ভিতরে চলো। পরে দাঁড়ান বাড়িওয়ালা, আমি ভিতরে ঢুকলাম। ঢুকার পরেই আমার তখন বাড়িওয়ালা জিজ্ঞেস করলাম, আমি তখন বললাম যে মামা দেখেন এই ঘটনা, এই তো 3 থেকে 3.5 মাস আগের ঘটনা। আমি গলির কথা বললাম যে এই জায়গার ভিতরে। মেয়ে তখন হাসতেছে, মেয়ে হাসি সব বলতেছে এটা কী ধরনের কথা, মানে আপনি এটা কী ধরনের কথা বললেন, যে এগুলো কোনো কথা নাকি, আমি তো এই ধরনের কোনো কাজই করি না। এবং এই মেয়েটার সাথে যে বাকি মেয়েরা ছিল তারাও তখন বিভিন্ন রুম থেকে আসছে। আসার পরে সবাই বলতেছে ছি ছি হৃদিকা এত ভালো, হৃদিকে নিয়ে কি হৃদিকাকে নিয়ে তো আপনারা এই ধরনের কথাবার্তাগুলো বলতেছেন, হৃদিকা এই ধরনের মেয়েই না, মানে উল্টা আমাকে পুরো বাঁশ দিয়ে ফেলতেছে। পরে আমার হঠাৎ করে মনে হলো যে মামা তো বলো। আমি বললাম যে মামা এই মানে দারোয়ান মামারে বললাম যে মামা ঠিক আছে আমি একটু কথা বলি মেয়েটার সাথে। মানে আপনার নাম কি? বলে আমার নাম হৃদিকা। আমি বললাম আপনি এখানে আইডি কার্ড দিয়ে ঢুকছেন? বলে হ্যাঁ আমি আইডি কার্ড দিয়ে ঢুকছি, আমার এখানে আইডি কার্ড আছে। মামা বলে যে হ্যাঁ ও তো আইডি কার্ড দিয়েছে, ওর আইডি কার্ডের নামে হৃদিকা। আমি বললাম আপনি কী করেন? বলে আমি ইউনিভার্সিটিতে পড়ি। কোন ইউনিভার্সিটি? তা বলে ঢাকা ইউনিভার্সিটি। আমি বললাম ভালো কথা, ঢাকা ইউনিভার্সিটিতে আমার বন্ধুবান্ধবের অভাব নাই, বড় ভাই সিনিয়র ফ্রেন্ডের অনেক কথাই আছে। তা আপনি কোন সেমিস্টারে পড়েন, কোথায় পড়েন? যখন ডিটেলসে জিজ্ঞেস শুরু করলাম এই মেয়ার প্রশ্নের জবাব দিতে পারে না, মানে কেমন জানি তব করতেছে। আমি বললাম যে ঠিক আছে আপনি যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন আপনার তো আইডি কার্ড আছে, আপনার আইডি কার্ডটা দেখান। এই মেয়ের আইডি কার্ড দেখাই দিতে পারে না। এবং বাকি যে মেয়েগুলো এক এক ইউনিভার্সিটির কথা বলছে, মামা তখন বাকিগুলোরে বলো যে তোমাদের ইউনিভার্সিটির কার্ড দাও। এইবার কেউ কারো ইউনিভার্সিটি কার্ড দিতে পারে না। তার মানে এই শুধু হৃদিকা না, এই বাসায় যে মেয়েগুলো আছে সবগুলোই ফল্ট। এই কথাবার্তার মাঝেই তখন মানে আমার মামা চলে আসছে, মানে আমার যে বড় মামা তখন চলে আসছে। মানে মামা তো বুঝে যায় না ঝামেলা টামেলা হইতেছে, মামা তখন চলে আসছে এবং মামা ডিরেক্টলি দারোয়ানকে নিয়ে একদম ফ্ল্যাটে চলে আসছে। ফ্ল্যাটে আসার পরে মামা বাড়িওয়ালার সাথে হ্যান্ডশেক করলো। বাড়িওয়ালা মামাকে চিনে মনে হয় পরিচিত। পরে বললো মানে বাড়িওয়ালা মামা বললো যে কী হয়েছে। পরে আমার মামা বলতেছে তো আমার ভাই না, আমার বোনের ছেলে, তা কী হয়েছে? বলে যে এই ঘটনা। পরে আমার মামা বলে ঠিক আছে এই মেয়েটার তো আপনি তো বুঝতে পারছেন যে মেয়ে ফল্ট। বাড়িওয়ালা বলে হ্যাঁ আমি বুঝতে পারছি। বলে দেন মেয়েটাকে দিয়ে দেন, আমি মেয়েটাকে নিয়ে যাই। তা দারোয়ান বাড়িওয়ালা বলতেছে হ্যাঁ ঠিক আছে তুমি যদি নিতে চাও। আমার বড় মামারে বলে তুমি যদি নিতে তাহলে তুমি নিয়ে যাও। এই কথা বলে বাকিগুলো নিলাম না, খালি এই মেয়েটারে নিলাম। মানে মেয়েটা আসতে চায় না, জোরাজোরি করে বাসা থেকে তখন তারা নিয়ে আসছে। নিচে আসার পরে দেখি যে আমার মামা গাড়ি নিয়ে আসছে, মানে হাইএক্স গাড়ি নিয়ে আসছে। গাড়ির মধ্যে উঠেছি। গাড়ির মধ্যে উঠানোর পরে মানে আমার প্ল্যানিং হচ্ছে যে এরে আমি অন্যভাবে মারবো। মাঝপথে আসার পরে মামারে বললাম যে মামা আপনি একটা কাজ করেন, ওরে আমার কাছে ছেড়ে দেন, আপনি নাইমা যান। মামারে বলে না তুই সমস্যা করবি, পরে ঝামেলা হবে, এর আমরা পুলিশে দিয়ে দিই। আমি বললাম মামা পুলিশে দিব ঠিক আছে, কিন্তু আমি একটু ওর সাথে কথা আছে তো, আপনি নাইমা যান, আমি পুলিশে দিয়ে দিব নি। পরে মামা কী করলো, আমাদের মানে ওই থানার যে ওসি নাম্বারটা দিয়ে দিল আমাকে। বলে তুই যাইয়া ওসিরে কল দিবি, উনি যদি না থাকে বা ডিউটি অফিসার যেই থাকে তারে ফোন দিবি, তার মাধ্যমে মেয়েটারে জমা দিবি। এমন ঠিক আছে। মামার তো ব্যবসা বাণিজ্য আছে। মামার তখন নামাই দিলাম, মামা চলে গেল।
আমি তখন আমার এক বন্ধু আছে, মানে ওর বাবা মা হচ্ছে বেশিরভাগ সময় বাইরে থাকে, বাবা মা দুজনেই হচ্ছে চিটংয়ে জব করে, ওর বাসা বেশিরভাগ সময় খালি থাকে। আমার ওই বন্ধু, ওইটা আমার মেয়ে বান্ধবী, আর মেয়ে বান্ধবীর বাসা তখন নিয়ে গেছে। মেয়ে বান্ধবীর বাসায় নিয়ে যাওয়ার পরে ওইখানে মেয়েটার আমি তখন একটা রুমের মধ্যে নিলাম, মানে একটা রুমের মধ্যে নিয়ে দরজা আটকেলাম, কারণ আমার বন্ধু বান্ধবরা তো সবাই খেয়ে আছে, ওরে পাইলে তো পুরো মাইরে কিমা করে ফেলবে। পরে দরজা আটকে জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি? বলে ভাই আমার নাম ঋতিকা। এবং ঋতিকা তুমি আমাকে চিনছো? বলো হ ভাইয়া চিনছি। আমি বলি কীভাবে চিনছো? বলে ভাইয়া আমি এরকম এরকম আপনার কাছ থেকে 4 লাখ টাকা নিয়ে গেছিলাম। এই বলি তুমি যে এতক্ষণ বললা বাড়িওয়ালার কাছে বললা তুমি আমার চিনো না জানো না, এই সবই নাটক অভিনয়, এখন চিনলা কেমনি? বলে ভাইয়া দেখেন আমি আসলে পরিস্থিতির শিকার, আপনার থেকে যে 4 লাখ টাকা নিয়ে গেছে সেখান থেকে আমি মাত্র 20,000 টাকা পাইছি, বাকি সব টাকা এরা সবাই ভাগ বন্টন করে নিয়ে গেছে। আপনি যে মুরব্বী দেখেছেন, যে ইয়াং বয়সী ছেলে দেখেছেন, মানে ওইখানে যত লোক আপনি দেখেছেন এই সবই আমাদের নিজেদের লোক ছিল। তা আমি বললাম যে আপনি আপনার চেহারাটা কখনো আয়নায় দেখেছেন? তা বলে তা তো দেখছি ভাই, দেখবো না কেন? তাই আমি বললাম তো আয়নায় যদি চেহারা দেখেন, আপনি দেখতে কত সুন্দর একটা সিনেমার নায়িকার মতো আপনার চেহারা, আপনি এই ধরনের কাজগুলো করেন কেন? মানে এই ধরনের কাজ আপনি করেন কেন? এটা বলার পরে মেয়েটা কান্না করতে শুরু করলো, একদম মানে চোখের পানি ঝরে কান্না করতে শুরু করলো। তাই বললাম কাঁদতেছেন কেন? মানে কান্না যে করতেছে, একটা হচ্ছে অভিনয়ের কান্না, আরেকটা হচ্ছে বাস্তব কান্না। বাস্তব কান্না কিন্তু ওভাবে চোখের পানি, মানে অভিনয়ের কান্নায় কিন্তু এইভাবে চোখের পানি আসে না, মানে একদম অঝরে চোখের পানি পড়তেছে টিপ কলের পানির মতো। তা ওর কান্নাকাটি দেখে ভাই আমার নিজেরও, মানে আমি তো অনেক বেশি ইমোশনাল। তা আমি নিজে একটু বললাম যে ঠিক আছে কান্না থামাও, আমি তোমার মারবো না, আমি কথা দিলাম যে আমি তোমার মারবো না, আমি তোমার কোনো ক্ষতিও করবো না, কিন্তু আমি জানতে চাই যে তোমার সাথে কারা, এই যে চক্র আছে সেই চক্রের পুরো ঠিকানাটা তুমি আমাকে দিবে, আমি পুরো চক্রটারে ধরবো। এবং যখন সে আমাকে ঠিকানা দিতে শুরু করলো ভাই, আমি বলি আপনি বিশ্বাস করবেন না, এই চক্রের সাথে মানে নাই কি পুলিশ প্রশাসন থেকে শুরু করে আপনার সিআইডি থেকে শুরু করে আপনার মানে বড় বড় যত ধরনের রাজনীতির লোকজন আছে এরা থেকে শুরু করে, মানে এই টাকার ভাগ মোটামুটি উপরের মহল সব জায়গায় যায় এই মেয়ের ভাষ্য মতে। আমি জানি না সে কতটুকু সত্য বা মিথ্যা বললো, বাট সে এগুলো আমাকে বললো। বলার পর আমি বললাম যে ঠিক আছে তুমি যাদের নাম বলছো তাদের ফোন নাম্বার আছে, সে আমাকে তার মোবাইল থেকে তাদের ফোন নাম্বারগুলো পর্যন্ত বের করে দিল যে দেখেন এগুলো তাদের ফোন নাম্বার। এবং তাদের সাথে এই মেয়ের কথা হতো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে মেসেজ হতো বা বড় বড় নেতাদের সাথে তার কথোপকথন হতো, এগুলো আমি শুনলাম। আমি চিন্তা করলাম এর পুলিশে দিয়ে তো কোনো লাভে নাই, এর পুলিশে এখন দিব 5 মিনিট পরে ওরে বের করে ফেলবে, 5 মিনিটও লাগবে না মনে হয়, আমি দিয়ে আসতে আসতেও আমার পিছনে বেরিয়ে চলে আসবে, তাও ওকে পুলিশে দিয়ে তো কোনো লাভ নাই। তাই আমি বললাম যে ঋতিকা যাই হোক আমি সবার কথা বাদ দিলাম, ওরা খারাপ, ওরা করতেছে বা ওরা করুক, এতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি এটা করো কেন? মানে তুমি তো এটা না করলেই পারতা, তুমি দেখতে শুনতে এতটা সুন্দরী একটা মেয়ে, তুমি তো অন্য কোথাও জব করতে পারতা বা নিজের জীবনটাকে খুব সুন্দর করে সাজাই দিতে পারতা, কোনো একটা ভালো ছেলেকে বিয়ে করতে পারতা, তা তুমি কেন এই কাজটা করতেছো? পরে নিজেদের কান্না করে বলতেছে ভাই আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, আমার পরিবারের অবস্থা খুব খারাপ, আমরা টোটাল 3 বোন, আমি সবার বড়, আর আমার ছোটো 2টা বোন আছে, আর ছোটো 2টা বোনের যমজ, তারা আমার থেকেও ছোটো 2 বছরের ছোটো বাট যমজ। আমার এই ছোটো 2টা বোনকে পড়াশোনা করে, আর আমার বাবা নাই, আমার মা অসুস্থ, অনেক বেশি অসুস্থ, আমার আম্মার মানে ক্যান্সার, লিভার ক্যান্সার। তো আমার আম্মার জন্য প্রতিদিন হচ্ছে আপনার 5-6 হাজার টাকার মতো ওষুধ লাগে, তা সে ওষুধের টাকা এবং মাকে প্রতি 3 মাস পর ইঞ্জেকশন দিতে হয়, একটা ইঞ্জেকশনের দাম 50-60 হাজার টাকা করে। তো ভাইয়া এসব মানে আমার পক্ষে তো একটা ছোট চাকরি করে দেওয়া সম্ভব না, তো যার জন্য আমি এই কাজটা করি। আমি বললাম এটা তো কোনো সিনেমার গল্প বলতেছো না তো আমাকে? বলে না ভাইয়া সিনেমার গল্প বলবো কেন? আমি বললাম এখন কি আমার সাথে যেতে পারবা তোমার বাসায়? বলে কেন পারবো না, তোমার বাসা কোথায়? পরে বলে মিরপুরে। তাই আমি বললাম মিরপুরে তোমার বাসা, তুমি থাকো পুরান ঢাকায়, বিষয়টা কি? বলো ভাই আমি এখানে থাকি না, মাঝে মাঝে থাকি, বেশিরভাগ সময় আমি আমার পরিবারের সাথেই থাকি, যখন ধরেন এখানে কোনো কাজ হয়, যেমন গতকালকে রাতে একটা কাজ হয়েছে, ওই কাজের জন্য আমাকে ডাকছে, আমি ওই কাজ করার জন্য আসছি। তো আমি বললাম যে ঠিক আছে ফাইন। আর এই যে আমি মেয়ের সাথে কথা বলতেছি তার মোবাইলে কিন্তু মানে প্রতি মিনিটে কল আসতেছে, মানে মনে হয় যেন মানে এটা কোনো হেল্পলাইন নাম্বারের মতো, মানে কলের উপর কল আসতেই আছে। তা আমি বললাম যে ঠিক আছে চলো আমি তোমার বাসায় যাবো, মিরপুরে যাবো। পরে বের করার পরে বন্ধুরা আমার দৌড়ছে, কিরে বেটা এতক্ষণ তুই কী কথা কইলি, কী হয়েছে বল? আমি বললাম মামা দেখে এই ঘটনা, সবাই তখন হাসতেছে, সবাই বেটা তুই মুরগি বানাইতেছে, তার তেরে বেটা ছাড় বেটা, এটা বাটপার বেটা, ধোকাবাজ বেটা, এখন মিরপুর নিয়ে তার মিরপুরে যেসব পোলাপাইন আছে ওইসব পোলাপাইন দিয়ে তোরা আটকাইব, তুই কি বেকুব নাকি? মিরপুরে যাবে কেন? আমগো এরিয়াতে নিয়ে আসছি, এখন আমরা ওইটারে বাটান দিব। কিন্তু আমার কাছে ভাই কেন জানি মনে হচ্ছে যে মেয়েটা মিথ্যা বলতেছে না, মানে তার চোখের পানি, তার চলন বলন, তার কথা বলার মানে সব কিছু আমার কাছে মনে হচ্ছে যে না মেয়েটা আসলেই মিথ্যে বলতেছে না, ও যাই বলতেছে সবই সত্য বলতেছে। আমি তখন বন্ধুদেরকে বললাম যে দেখ
আমরা যদি মিরপুরে যাই, তোদের মিরপুরে কোনো পরিচিত লোকজন নেই? তা সবাই বলে মিরপুরে পরিচিত লোক লাগবো কেন, আমরা সবাই যাবো প্রয়োজনে। তুই যদি বলস যাবি তাহলে আমরা সবাই যাবো, ওইখানে দেখি গেলে ওখানে ক্যাডার কে আছে, মাস্তান কে আছে দেখি। তাই আমি বললাম ঠিক আছে চল তাহলে গাড়ি ঠিক কর। পরে হাইক্স ওইটার মধ্যেই মেয়েটারে আবার উঠাইলাম, উঠে আমার বন্ধুবান্ধব সবাই নিয়ে তখন রওনা দিলাম মিরপুরের দিকে। তা মিরপুরের ওখানে যাওয়ার পরে মানে মোটামুটি একটু বস্তির মতোই ঘর বাড়িগুলো, উপরে টিন শেড এবং নিচে হচ্ছে সেমি পাকা ঘরের মধ্যে মেয়েটা আমাকে নিয়ে গেল। এবং যাওয়ার পরে দেখলাম, আমি ঢুকলাম, আমার সাথে আমার 2টা বন্ধু ঢুকলো এবং ঢুকে দেখলাম যে হ্যাঁ একজন অসুস্থ মহিলা শুয়ে আছে, খুবই অসুস্থ একজন মহিলা, এবং তার পাশেই হচ্ছে 2টা মেয়ে এক ঘরের মধ্যে থাকে, মানে এক রুমে থাকে। এই 2টা মেয়ে একরকম জামা পরে আছে। আসার পরে বলতেছে আপু এটা কে? তা বলে তোমার ভাইয়া, ঘরে নিয়ে আসো, মানে ঘরে নিয়ে যাও, ওনাদেরকে ওনার একটু শরবত বানিয়ে দাও, একটু শরবত বানিয়ে দাও। পরে মেয়েরা শরবত বানাইতে গেলাম, আমার এক বন্ধু তখন আমার বলছে দোস্ত শরবত খাইস না, শরবতের মধ্যে কিছু মিশিয়ে দিব। আমি বললাম দুর্বাটা রাখতো। পরে শরবত দিল, শরবত খাইলাম। খাওয়ার পরে মেয়ের আম্মুর সাথে কথা বললাম এবং ওনার মানে রিপোর্টগুলো দেখলাম, উনি যে হসপিটালে ডাক্তার দেখেছে রিপোর্ট দেখলাম, এবং মোটামুটি আমাকে রিদিকা যা বললেই সবই সত্য, কোনোটাই মিথ্যে না। আমি বললাম রিদিকা তুমি ঘরে থাকো, আমি একটু আসতেছি। কথা বলে মেয়েটারে ঘরে রেখে আমি বেরোই আমার বন্ধু 2টারে বলছে দোস্ত আসলে মেয়েটা তো এই পরিস্থিতির শিকার, ও তো আসলে ইচ্ছে করে এই ধরনের কাজগুলো করে নাই, সে তো বিপদে পড়ে করছে। আমার বন্ধু তখন আমার বলতেছে ঠিক আছে বিপদে পড়ে করুক বা যেভাবেই করুক, তুই তো 4 লাখ টাকা নিয়ে নে। আমি বলি বেটা 4 লাখ টাকা দিবে কোত্থেকে? এই মেয়েকে আমাকে 4 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে? যেই ঘরে ভাড়া থাকে ওই ঘর ভাড়া খুব বড় জোর হয়তো 5,000 টাকা হবে, তো এই মেয়ে 4 লাখ টাকা কোত্থেকে দিবে? এর কাছে 4 লাখ টাকা চাই লাভ আছে? আমার বন্ধুরা তখন আমার বলতেছে দোস্ত দেখ এত বেশি উদাস হইলে হয় না, এত বেশি উদাসীনতা ভালো না, তুই তো টাকাটা নিবি না, তো টাকাটা তো মেয়েটা খেয়ে ফেলছে। আমি ঠিক আছে বাদ দে ভাই। তখন আমার কিন্তু কান্না চলে আসে, মানে আমি চোখের পানি ধরে রাখতে পারিনি মেয়েটার এই পরিস্থিতি দেখে, এরকম একটা অবস্থানের মধ্যে দেখে। পরে আমি বললাম যে রিদিকা আপনার ফোন নাম্বারটা আমাকে দেন। পরে তার ফোন নাম্বারটা নিলাম, নেওয়ার পরে আমি বললাম আমরা চলে যাচ্ছি। পরে কেন ভাইয়া চলে যাবেন কেন, আমাকে নিয়ে যাবেন না? আমি বললাম না আপনি থাকেন, সমস্যা না, আপনার ঘর বাড়ি তো আমরা সবই দেখলাম, আমি চলে আসতেছি। পরে বন্ধুরা সবাই আমার গালাগালি করতেছে গাড়ির মধ্যে, এই বেটা তুই একটা বেকুব, তুই একটা ছাগল, তোর মাথার মধ্যে কোনো বুদ্ধি শুদ্ধি নাই, তুই কেন মেয়েটারে ছেড়ে দিলি? এবং একটু পরে মামা তখন কল দিছে। মামা কল দেওয়ার পরে মামার তখন বললাম যে মামা তো মেয়েটাকে ছেড়ে দিছি। মামাও তখন গালাগালি করতেছে, তুই আমার ব্যবসার ক্ষতি করলি, আমার কাজের ক্ষতি করলি, তুই আমার ফোন দিয়ে কেন নিয়ে গেলি, কেন এত ঝামেলা করলি, মেয়েটারে ছেড়ে দিলি কেন? আমার বন্ধুবান্ধব মামার ফোন নিয়ে বলতেছে মামা দেখেন অতি ইমোশনাল, এটা করছে ওইটা করছে, সবাই গালমন্দ করতেছে। বাট আমি কাউরে কোনো কিছু বললাম না, বলে আমি তখন বাসায় চলে গেছি নিবৃতে। বাসায় তখন আম্মু ছিল, আম্মু তখন আমার বলে কিরে বাবা কী হয়েছে, তোর মন খারাপ কেন? আমি বললাম না মন খারাপ না। আমি তখন কী করলাম, ওখানে বসে আছি, মানে খুবই একটা অস্থির একটা সময় কাটতেছে। এবার আপনার রাত 10টার দিকে বাসার ছাদে গিয়ে উঠছে, 10:30টার দিকে বাসার ছাদে গিয়ে বসে আছি, বসে চিন্তা করতেছি কী করা যায়, মানে কী করতে পারবো। 10টার দিকে চিন্তা করলাম যে মেয়েটা ফোনটা খোলা আছে না, নাম্বারটা বন্ধ করেছে, কারণ ওদের তো মোবাইলের শেষ নাই, হয়তো আরেকটা নাম্বার ইউজ করবে। তখন মেয়েটারে কল দিলাম, 10:30টাকেই আপনার 11টার এরকম টাইমিংয়ে হবে, কল দিলাম। পরে রিসিভ করছে। আমি বললাম রিদিকা? বলে হ্যাঁ। আমি ভালো আছো? বলে হ্যাঁ ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? আমি বললাম জি ভালো আছি। কী করেন? বলে আজ আপনি তো বাসায় দিয়ে গেছেন, আব্বু আম্মুর সাথেই আছি। তাই আমি বললাম আপনার আম্মুর জন্য ওষুধ কিনছেন? বলে ওষুধ কিনছি বলতে আমার আম্মুর ইঞ্জেকশনটা দেওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু এখন তো ধরেন এই মাসে খুব বেশি কাজ হয় নাই, তাই ইঞ্জেকশনটা দিব কী করে? আমি বললাম ইঞ্জেকশন দেওয়ার ডেট কবে? বলে ডেট তো ভাই আজকে 4 দিন ওভার হয়ে গেছে, আম্মুর ব্যথাটা অনেক বেড়ে গেছে, প্রচণ্ড ব্যথাটা হচ্ছে, এখন ইঞ্জেকশনটা তো দিতে পারি না ভাইয়া। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি কালকে বাসায় থাকবেন? বলে হ্যাঁ কালকে সারাদিন আমি আমার বন্ধুদের সাথে থাকবো, আম্মুর সাথেই থাকবো। আমি বললাম ভালো কথা। আমি পরের দিন আমি তখন নিজেই রওনা দিলাম, মানে মেয়ের বাসায়, এবং রওনা দিয়ে আমি বললাম যে আমি আপনার মায়ের ইঞ্জেকশনটা দিব, মানে আমার কাছে টাকা ছিল ওই সময়, বললাম যে আমি ইঞ্জেকশনটা দিব। তা আমারে বলে যে কারণ ওই সময় তো আমি ঘর ভাড়াটা সব আমি নিজেই উঠাইতাম এবং মামার কাছ থেকে টাকা নিতাম, বা সবাই মোটামুটি আমাকে টাকা দিত। আম্মুর কাছে ওই সময় কোনো টাকা টুকা থাকতো না, পরিবারের সমস্ত টাকা আমার কাছেই থাকতো, ভাই বোনদের স্কুলের খরচ টরচ সব কিছু আমার কাছেই থাকতো। পরে আমি বললাম আপনার আম্মাই নিয়ে চলেন, আপনার আমার ইঞ্জেকশনটা দিয়ে আনবো। বলে আমার বলে না ভাইয়া আমার কাছে তো টাকা নেই। আমার টাকা লাগবে না, আপনি নিয়ে আনেন। পরে এর মাকে নিয়ে তার মায়ের ইঞ্জেকশনটা দিলাম। দেওয়ার পরে মোটামুটি এই ইঞ্জেকশনটা দেওয়ার পরে তার সব কিছু ঠিক হলো। ঠিক হওয়ার পরে এই মানে মোটামুটি ওর মেয়েটাকে অনেক মানে ভালো লাগলো বলতে, ওর সাথে আমার মাঝে মাঝে কথা হইতো। এরকম কথা হইতে হইতে হঠাৎ করে আমার বড় মামা করলো কি আপনার এই ব্যবসার মধ্যে একটা মাইর খেলো। এটা অনেক বড় ঘটনা, আমার ব্যবসাটার দিকে আমি না যাই, তা কোনো না কোনোভাবে ব্যবসা মাইর খাওয়ার পর মামার মন মানসিকতা গেছে খারাপ হয়ে। বড় মামা দেশে থাকবে না, বড় মামা আমেরিকা চলে যাবে।
মামারও শ্বশুরবাড়ির লোকেরা আমেরিকা থাকে, মামি টামি সবাই আমেরিকাতেই থাকে, মামা ওখানে চলে যাবে, থাকবে না এই দেশে। একটা পর্যায়ে মামা তখন আমেরিকাতে চলে গেছে, মামা চলে গেল আমেরিকাতে, এবং মামা আমেরিকাতে চলে যাওয়ার পরে মামা তো আমেরিকাতে গিয়ে ওইখানে চলে গেছে। পরে আমি এভাবেই থাকতেছি, এভাবে প্রায় ভাই 1 মাস 2 মাস না, প্রায় 1.5 বছরের মতো আমার এই হৃদিকের সাথে সম্পর্ক থাকে। 1.5 বছরে এই আমি প্রতিদিন তার কাছে যাইতাম, এবং তার যে একটা খারাপ লাইন ছিল ওই লাইনটা আমরা বন্ধ করে দিয়েছি। এবং আরেকটা বিষয়, আমাদের যে বন্ধুদের ক্লাব ছিল, আমাদের নিজেদের একটা ক্লাব ছিল, ফ্রেন্ডস ক্লাব। তো আমি ওই ক্লাবের অনেক মানে ডাক্তার ছিল আমাদের ক্লাবে, ডাক্তারের সহযোগিতায় এবং ক্লাবের থেকে আমি মোটামুটি কিছু বড় অঙ্কের মানে অ্যামাউন্ট আমরা নিয়েছি, আমি নিয়েছি আর কি বিশেষ করে। কারণ আমাদের ক্লাবটা শুধু এই জন্যই করা হতো যে ধরেন হত দরিদ্র অসুস্থ মানুষ ট্রিটমেন্টের জন্য চিকিৎসা পায় না, এখান থেকে টাকা নিয়ে ট্রিটমেন্টের চিকিৎসা করা হতো, বা বিভিন্ন ধরনের আপনার অসুস্থ মানুষের জন্য বা বন্যার্ত মানুষের জন্য, দুর্যোগভুক্ত মানুষদের জন্য আমাদের ওই ক্লাবটা করা। আমরা সবাই প্রতি মাসে মাসে ক্লাবে চাঁদা দিতাম। ওই টাকা থেকে আমি তখন হৃদিকার আম্মুর অপারেশনটা করাই। ওনার যে অপারেশনটা ছিল লিভার, যে শারীরিক অপারেশনটা ছিল, এটা আমি করাই। এবং অপারেশনটা করার পরে মোটামুটি তার মা একটু আগের থেকেও একটু ভালো হয়, অনেকটাই ভালো হয় আর কি, মোটামুটি ভালো থাকে। এরকম করে হৃদিকের সাথে আমি এরই মাঝে হৃদিকের সাথে অনেকবার কক্সবাজার যাই, ও আমার সাথে যায়। এবং তখন হৃদিকে যে মানে আপনার মিরপুর ওর আব্বা আম্মার সাথেই টোটালি থাকতো। পুরান ঢাকায় যেখানে যে বাসাটাও ভাড়া নিয়েছিল অন্য মেয়েগুলোর সাথে, ওই বাসাটা তখন ছেড়ে দিয়েছে। এবং সে টোটালি তার যে একটা খারাপ লাইন ছিল বা খারাপ রাস্তা ছিল, ওই খারাপ রাস্তা থেকেও পরিপূর্ণভাবে ফিরে চলে আসছে, ওই রাস্তাতে ও আর নাই, এবং সম্পূর্ণভাবে একটা নতুন জীবনে পদার্পণ করেছে। এবং সেই জীবনটাতে আমি ওর সাথে আছি। আপনার বলতে পারেন বয়ফ্রেন্ড, হ্যাঁ বয়ফ্রেন্ডের মতোই তার সাথে আমি আছি, তার সাথে আমি প্রেম করতেছি। আমি প্রতি 2-3 মাস পর পরে তাকে নিয়ে আমি বাইক ট্যুরে যাচ্ছি, রাঙামাটিতে, খাগড়াছড়িতে, কক্সবাজার, এখানে সেখানে যাচ্ছি। এবং আমি আমার বন্ধুদের সামনে কিন্তু তাকে আর প্রেজেন্ট করি না। ওই বন্ধুরা যে একবার টুকিটাকে তাকে দেখছে অতটুকুই, এরপর থেকে আমি আর তাদের সামনে নেই না, কারণ যেহেতু আমার গার্লফ্রেন্ড হয়ে গেছে। আর এটা যদি আমি আমার বন্ধুদেরকে বলি যে এই মেয়ে আমার গার্লফ্রেন্ড, বন্ধুরা তো এটা কেউ বিশ্বাস করবে না বা এটা কেউ মানবেও না। সবাই এটা নিয়ে হাসাহাসি করবে বা রং তামাশা করবে, আমাকে খারাপভাবে মানে প্রেজেন্ট করবে। এই জন্য আমি বন্ধুদেরকে বলি নাই। তোর নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাইতাম, ঘুরতাম ফিরতাম, খুব মজা করতাম। এবং ওকে আমি একটা নতুন জীবন দিয়েছি, যে জীবনটা ওর সিনেমার পর্দায়ও দেখতো যে এরকম জীবন হতে পারে, বাস্তবে তো না। তা আমি আর এরকম একটা সিনেমার পর্দার একটা নায়িকার জীবনের মতো একটা নতুন জীবন আমি ওকে দিয়েছি। ওর টাকা পয়সা যত যা লাগতো সবই আমি দিতাম, ওর সমস্ত খরচ আমি দিতাম। ওই সময় আমার আবার নানা ভাই আমাকে খুব টাকা দিত, কারণ আম্মু অসুস্থ থাকতো, তো আম্মুর ট্রিটমেন্ট সব কিছু মিলে সমস্তভাবে নানা ভাই আমাকে টাকা দিত। তো আমি আমার প্রায় সব টাকাই হৃদিকের পিছনে ব্যয় করতাম, মানে হৃদিকের সাথে ঘুরতাম ফিরতাম, ওর সাথে খাওয়া দাওয়া করতাম। মানে মোটামুটি আমার যে ইনকাম হতো তাই ইনকামের মেজরিটি পার্সেন্ট আমি হৃদিকাকেই দিয়ে দিতাম, ওকেই দিতাম। তো তখন আমি আবার পড়াশোনা ছেড়ে দিই। কলেজে থাকা অবস্থায় আমি আর ফাইনাল পরীক্ষা দিই না, ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিই না, এমনিই দিই না, আসলে পড়াশোনা করতে ভালো লাগতেছিল না, কেমন যেন একটা বোরিং লাইফ মনে হচ্ছিল, এই জন্য আমি পড়াশোনা ছেড়ে দিই। তো এই অবস্থার ভিতরে প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে হৃদিকের সাথে আমার সম্পর্কটা থাকে। এবং থাকার পরে মানে আমার কাছে কেন যেন মনে হলো যে আমিও কিন্তু আমার মন থেকেই চাই। একদিনও কথা আমাকে বলতেছে আমি তো বিয়ে করব এবং ওকে ছেড়ে দিব, নতুন ওয়াইফ নিয়ে থাকবো, এরকম করে ও একটু কষ্ট নিয়ে আমাকে কয়েকটা কথা বললো। এবং এই কথাগুলো শোনার পরেই আমার ভিতর মনে হলো যে আমাকে বিয়ে করব। জিনিসটা নিজের মধ্যে হঠাৎ করে জাগলো যে আমাকে বিয়ে করব এবং ওর সাথে আমি সংসার করব। এই বিষয়টা যখন নিজের মাথায় আসলো, আসার পরে আমি তখন চিন্তা করলাম যে ওর তো একটা পরিচয় দরকার, যে ওর মা আছে বা ওর যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওইখানে তো আমার আব্বা আম্মাকে নিয়ে যাওয়া, আমার মাকে নিয়ে যাওয়া যাবেই না। আমার মা তো কখনোই ওইখান থেকে হৃদিকে বিয়ে করায় আনবে না, কারণ ওরা খুবই নিম্নবিত্ত পরিবারের মেয়ে, খুবই নিম্নবিত্ত, এতটা নিম্নবিত্ত হতে পারে না। পরে চিন্তা করলাম যে কি করা যায়, মানে কি মাধ্যমে আমি হৃদিকাকে বিয়ে করে আমার ঘরে আনতে পারি। আমার আম্মা তো হৃদিকার আসল পরিচয় বা হৃদিকার যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এটা জানা পড়ার যাবে না। এরই মাঝে হৃদিকার যে ছোটো 2টা বোন ছিল, ছোটো বোনের ভিতরে একটা বোনের কিন্তু বিয়ে দিয়ে দিই, মানে আমি আমার নিজের টাকায় বিয়ে দিই। হৃদিকা কিন্তু বিয়ে বসে নাই। ওর যে ছোটো জমজ 2টা বোন ছিল, 2টা বোনের মাঝে একটা বোনের বিয়ে আমার সম্পূর্ণ আমি এটার খরচ বিয়ার করি, তার ছোটো বোনটার বিয়ে হয়ে যায়। হৃদিকার বিয়ের জন্য হৃদিকার বাবা মা অনেক চাপ দিচ্ছিল, ওর মা, এবং ও কিন্তু বিয়ে বসে না, মানে ও বিয়ে বসবে না আর কি। ওর কথা হচ্ছে ও বিয়ে টিয়ে করবে না, জীবন এভাবে কাটাবে। এর হলো ঘটনা। পরে আমি বললাম যে ওকে বিয়ে করবো, তা কীভাবে ওকে আমি আমার পরিবারের কাছে নিয়ে যাব, ওই চিন্তা ভাবনাটা করে সর্বপ্রথম আমার যে মেয়ে বান্ধবীর বাসায় আমাকে নিয়ে গেছিলাম। আমার একটা মেয়ে বান্ধবী ছিল, ওর বাবা মা দুজনে হচ্ছে চিটংয়ে থাকতো, ওরা ওখানে জব করে, এবং এই মেয়েটা এখানে থাকতো, ওর বাড়িও ওইখানে, তো ওইখানে পড়াশোনা করতো। তা আমি তখন এই মেয়েটার ধরলাম, আমার বান্ধবী, ওরে ধরলে বললাম যে বান্ধবী তুই আমার জন্য এই কাজটা কর, আমি তোর কাছে অনুরোধ করতেছি। তখন ইউনিভার্সিটিতে পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে। পরও আমারে বলে আমার আব্বা আম্মা কি এটাতে রাজি হবে? আমি ওরে বললাম যে হৃদিকাকে তুই তোর বোন বানাবি, তোর বড় বোন,
এবং তোর বড় বোন বানিয়ে তারপর হৃদিকাকে আমি আমার মায়াকে নিয়ে যাবো, গিয়ে আমি তোকে হৃদিকাকে তোদের বাসা থেকে বিয়ে করে নিয়ে আসবো। তাহলে আমার আম্মা আর কোনো ঝামেলা করবে না, তোর বাবা মাকে হৃদিকার বাবা মা বানিয়ে দিব এবং বিষয়টা আমি এভাবেই করবো। আমার বান্ধবী তখন বলতেছে, দেখ এটা আসলে এভাবে হবে না, আমার আব্বা আম্মা হয়তো এটা মানবে না, কারণ কোথাকার কোন মেয়ে, আর মেয়েটা তো একটু খারাপ, এটা তো তুই জানিসই, এরপরে আব্বা মা মানবে কিনা। আমি তখন আর আব্বা আমার সাথে কথা বললাম, আমি বললাম যে শুধু তুই হৃদিকার ব্যাকগ্রাউন্ডটা বলবি না, যে হৃদিকা কোন ফ্যামিলির মেয়ে, এটা। পরে আমি হৃদিকার আব্বু আম্মুর সাথে কথা বললাম, কথা বলার পরে তারা তখন খুব সহজে রাজি হয়ে গেলাম। যখন বললাম যে মেয়েটা অসহায়, গরিব, আমারও পছন্দ করে আমার বিয়ে করতে চাই, আমার পরিবারে নিতে চাই, আপনার শুধু তার নকল বাবা মা সেজে আমার মায়ের হাতে ওকে উঠাই দিবেন, অতটুকুই। আমার বান্ধবীর মা তখন রাজি হয়ে গেল, বললো আচ্ছা ঠিক আছে, এটা তো অনেক মহৎ একটা কাজ, আমরা করবো। কিন্তু বড় সমস্যা হয়ে দাঁড়ালো হৃদিকা আমাকে বিয়ে করার জন্য রাজি না, হঠাৎ করে। আমি তখন বললাম যে উমা, এটা তুমি কী ধরনের কথা বললা, তুমি কয়েকদিন আগেও দুঃখ করলা, আফসোস করলা, আমাকে বললা যে আমি তোমাকে কখনোই বিয়ে করব না, আমি তোমার লাইফ নষ্ট করতেছি, এবং একটা সময় আমি অন্য মেয়েকে বিয়ে করে সংসার করব, আর এখন যখন আমি তোমাকে বিয়ে করার সমস্ত পট্ট সব কিছু ঠিকঠাক করলাম, এখন তুমি আমাকে বিয়ে করতে রাজি হচ্ছ না, এটা কী ধরনের কথা। আমি তখন বলতেছি যে না, আমি করবো না। আমি তখন ভাবলাম যে হয়তো যে আমার বান্ধবীর বাবা মাকে ওর নিজের বাবা মা বানিয়ে আমি বিয়ে করতে যাচ্ছি, ওই প্রসেসটা করলাম, এইটার জন্য মনে হয় ও রাগ করছে, এরকমটা হতে পারে। পরে আমি বললাম যে তুমি কি এটার জন্য রাগ করছো যে এইভাবে আমি তোমাকে বিয়ে করবো, এটাতে কি তুমি রাজি না? ওকে ফাইন, ঠিক আছে, তোমার এইভাবে বিয়ে করতে হবে না, আমি এই পুরো বিষয়টাই আমি করে দিব, আমি তোমাকে আমার মতো করে বিয়ে করবো, তোমার মাকেই আমি আমার মাকে তোমার আম্মার কাছে আনবো, এইভাবে বিয়ে করবো, ঠিক আছে। ও তখনও বলে না, তুমি আমাকে অন্য কোনোভাবেই বিয়ে করবা বা এইভাবেই বিয়ে করবা, বিয়ে তো বিয়ে, যেভাবেই করো তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি বললাম হৃদিকে, এটা কী ধরনের কথা যে তুমি আমাকে বিয়ে করতে পারবা না, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না যে তুমি এরকমটা আমার সাথে কেন করতেছো। ও তখন আমাকে বলে, দেখো জুয়েল, তুমি আমার জীবনের যতটুকু জানো সেটা হচ্ছে আমার জীবনের 10%, আমার জীবনের এখনও 90%, 90% তুমি জানো না, এবং তুমি হয়তো আমার চেহারা দেখে, আমার রূপ দেখে তুমি পাগল হয়ে গেছো, কিন্তু রূপ দিয়ে না একটা মানুষের জীবন চলে না। আমার আরও কিছু খারাপ অতীত আছে, এগুলো না জানা পর্যন্ত আমার তোমাকে বিয়ে করাটা ঠিক হবে না। আমি তখন বললাম যে তোমার খারাপ অতীত কী আছে, তোমার খারাপ অতীত আমার সব জানতে হবে, এবং আমি সবই জানতে চাই তোমার খারাপ অতীত কী আছে। আমাকে বলে, দেখো প্লিজ, আমার খারাপ অতীত নিয়ে তুমি কোনো কিছু আমাকে জিজ্ঞেস করো না, বা আমি এগুলো বলতেও পারবো না। তো এরকম করে আমরা একটা রেস্টুরেন্টের মধ্যে কথা বলতেছি। পরে আমি বললাম যে তুমি চলো, আমার বান্ধবীর বাসায় চলো। পরে ওকে টাইনে হেসে আমি আমার বান্ধবীর বাসায় আনছি, ও আসতে চায় না, জোর করে আনছে। আনার পর আমার বান্ধবীরে বললাম যে আমি ওরে নিয়ে রুমে যাই, তুই দরজা লাগা। পরে রুমের ভিতরে ঢুকলাম, ঢুকার পর আমি বললাম যে কী হয়েছে আমারে বলো। ও আমার বলে, দেখো জুয়েল, আমি কিছু বলতে পারবো না, জাস্ট এটুকুনি বলি যে তুমি আমাকে বিয়ে করলে তোমার লাইফটা নষ্ট হয়ে যাবে, তুমি আমাকে নিয়ে সুখে থাকতে পারবা না, আমার খারাপ অতীত আছে। আমি তখন একদম মুহূর্তে বললাম যে আমি আমার মরা বাপের কসম করে বলতেছি, আমি কিন্তু আত্মহত্যা করবো, ঠিক এখনই বাসার ছাদে যাবো, ওখান থেকে লাভ দিব। আমাকে সত্য কথা বলে কী হয়েছে, তোমার প্রবলেমটা কোথায়? আমি আজকে 2 বছরেরও বেশি সময় ধরে তোমার সাথে রিলেশনে আছি, তা এখন তুমি আমার বিয়ে করবে না, এটা তো হতেই পারে না। ও তখন আমাকে বলে, জুয়েল, তুমি কি জানো যে সহ্য করতে পারবো? তো আমি বললাম, আমি পারবো না কেন, অবশ্যই পারবো, না করার কী আছে বলো। ও আমাকে বলে, আমার একটা না দুইটা না, আমার 10টা স্বামী আছে। তোমার 10টা স্বামী আছে? একটা মেয়ের কী করে 10টা স্বামী থাকে, এটা কী কথা বলো? ও বলে, হ্যাঁ, আমি ওই 10টা স্বামীর সাথেই একসাথে সংসার করেছি। আমার কাছে তখন আমি মনে হলো যে আমি মনে হয় দুনিয়াতে নাই, ও আমার মনে হয় কোনো আজগবি গল্প শোনাইতেছে, যেটা পুরোই আজগবি। যে কী বলো এটা তুমি? একটা মেয়ের 10টা হাজব্যান্ড থাকে, 10টা বয়ফ্রেন্ড থাকতো তো আমি শুনি নাই যে একটা মেয়ের 10টা বয়ফ্রেন্ড থাকে, আর তুমি বলো যে তোমার 10টা হাজব্যান্ড আছে এবং 10টা হাজব্যান্ডের সাথে তুমি একসাথে সংসার করতেছো। হাউ ফানি, এটা কীভাবে হতে পারে? এটা তো হতে পারে না। আমাকে বলে, হ্যাঁ, আমি 10টার সাথে একসাথে সংসার করতাম, যদিও এখন 2-1টার সাথে কথা বলি, বাইকগুলোর সাথে বলি না। বললাম, আচ্ছা আমাকে একটু খুলে বলো তো কী হয়েছে। আমাকে বলে, জানো, যেভাবে তুমি আমাকে চিনো, যে পথে তুমি আমাকে চিনো, এই পথে কিন্তু খুব বেশি টাকা ইনকাম হতো না। হয়তো দেখা যায় মাসে 2টা কি 3টা বা খুব বড় জোর হলে 5টা ক্ষেপ আমরা মারতে পারতাম। তা 5টা ক্ষেপ মারলে যদি 20,000 টাকা করে হতো, তাহলে হয়তো হয়তো আমার 1 লাখ টাকা হইতো ওখান থেকে। তো অনেক খরচ আছে ওইখানে। তো এইভাবে হচ্ছে আমার বাসা ভাড়া, আমার বোনের খরচ, আমার মায়ের অসুস্থের টাকা, সব কিছু মিলে কিন্তু আমি চলতে পারতাম না। এই জন্য আমি আরেকটা খারাপ কাজও কিন্তু আমি করতাম। আমি তখন বললাম যে আরেকটা খারাপ কাজ? আরেকটা কি খারাপ কাজ করতাম? ও বলে, আমি কিছু ছেলেদেরকে টার্গেট করতাম। অনেকেই প্রবাসে থাকে, বিদেশে থাকে, ওদের সাথে ভার্চুয়ালি ফেসবুকে বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে তাদের সাথে রিলেশন মেক করতাম, এবং রিলেশন মেক করে আমার ফেক বাবা মা, যেভাবে তুমি আমাকে এখন বিয়ে করে তোমার ঘরে নিতে যাচ্ছ, এই সেম একইভাবে ফেক বাবা মা ধরে আমি ওদেরকে মোবাইলের মাধ্যমে বিয়ে করতাম, এবং মোবাইলে বিয়ে করতাম। বিয়ে করার পরে ভিডিও কলের মাধ্যমে বিয়ে হতো, এরপরে আমি ওদের কাছ থেকে টাকা পয়সা নিতাম।
আমার বাসা ভাড়ার খরচ এটা ওইটা তাদের কাছ থেকে নিতাম, এবং এইভাবে একজন দুজন না আমি 6টা বিয়ে করি দেশের বাইরে। আমি বললাম দেশের বাইরে 6টা বিয়ে করো? ও বলে হ্যাঁ, দেশের বাইরে আমার 6টা ছেলের সাথে ভার্চুয়ালি বিয়ে হয়, মানে ভিডিও কলের মাধ্যমে, এবং এই ঢাকাতেও আমার একজন স্বামী আছে। বললাম কী বলো তুমি, ঢাকাতে? বলে হ্যাঁ, ঢাকাতে আমার একটা স্বামী আছে, আর 2টা স্বামী থাকে চিটংয়ে। 2জনের ভিতরে একজন মারা গেছে এই তোমার সাথে রিলেশন হওয়ার পরেও, বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, আরেকজন আছে, এবং অন্য একজন থাকে হচ্ছে তোমার কক্সবাজারে। ওইখানে ও প্রশাসনের চাকরি করে, প্রশাসনিকে চাকরি করে, ও ওইখানে থাকে। আমি বললাম তো দেশে যে বিয়েগুলো হয়েছে? বলে দেশের বিয়েগুলো সব কাবিনের মাধ্যমেই হয়েছে, কাবিন করেই হয়েছে। দেশের যে 4টা বিয়ে হয়েছে, এই 4টা বিয়ে কাবিনের মাধ্যমে, আর বাকি বিয়েগুলো হচ্ছে আমার মোবাইলের মাধ্যমে হয়েছে, ভার্চুয়ালি। তাই বললাম তুমি কি এদের সাথে এখন কথা বলো? ও বলে না, বিদেশিগুলোর সাথে আমি এখন আর কথা বলি না, সবগুলোকে আমি ব্লক করে দিছি, এবং ওরা আমার বাসায়ও আসছিল, অনেক ঝামেলা করছিল, এগুলো তুমি জানো না কোনো কিছুই। মোটামুটি সব কিছু ঠিক হয়েছে, কিন্তু বাংলাদেশের যে রিলেশনগুলো আছে এগুলো থেকে আমি আস্তে আস্তে সরার জন্য চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি না। বিশেষ করে কক্সবাজারে যে আছে সে মোটামুটি প্রশাসনিক লেভেলের লোক, ওরে পারতেছি না, এবং চিটংয়েরটাও খুব ডেয়ারিং। ঢাকারটা মোটামুটি প্রায় 90%-এর মতো সমাধান হয়ে গেছে। আমি বললাম ঋতিকা তুমি কী বলো, এটা কী করে সম্ভব? ও বলে একটা সময় ছিল আমি 10টার সাথে একসাথে সংসার করতাম, বিদেশিগুলোর সাথেও ভিডিও কলের মাধ্যমে আমার হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক হতো, আর দেশেরগুলো তো সুযোগ পাইলে আমার বাসায় আসতো। আমি যে বাসাটা আসলে নিয়েছিলাম আমার বান্ধবীদের সাথে, এবং শুধু আমি একা না, আমার যে বাকি বান্ধবীগুলো ওই বাসায় থাকতো তারা সবাই এই ধরনের কাজই করতো। ওরা সবাই এরকম বিদেশিদেরকে টার্গেট করতো, বা বাংলাদেশের বড় লোক বা পয়সাওয়ালার ছেলেদেরকে টার্গেট করতো, বা মুরব্বীদেরকে টার্গেট করতো, যাদেরকে সুগার ড্যাডি বলে, এদেরকে টার্গেট করতো, করে তাদের সাথে রিলেশন মেক করতো, বিয়ে করতো, এবং টাকা পয়সা হাতিয়ে নিত। ওরাও কিন্তু সেম কাজই করতো। আমি বললাম তা তুমি? ও বলে তুমি আমার লাইফে আসার পর থেকে আমি অনেকটাই ভালো হয়ে গেছি, মানে ভালো হয়ে গেছি বলতে 99% ভালো হয়ে গেছি। আমি সব কিছু থেকে ছেড়ে আসা ট্রাই করতেছি, কিন্তু কোনোভাবেই পারতেছি না। আমি তখন বললাম যে তুমি তো ছেড়ে দিয়েছো, আমার কোনো আপত্তি নেই তুমি যদি সবাইকে ছেড়ে দাও। বলে তোমার কি মনে হয় না যে তুমি আঙুলের করে গণে হিসাব করতে পারো না যে কয়টা ছেলের সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে, এরপরেও তুমি আমাকে বিয়ে করতে চাও? আমি বললাম ঋতিকা আমি তোমাকে ভালোবাসি, তোমার দেহটাকে নয়, তোমার মনটাকে। আমি তোমার মনকে ভালোবাসি, কারণ তোমার ভিতরে এই খারাপ জিনিসগুলোর ভিতরেও না একটা চমৎকার মন লুকিয়ে আছে। আমি তোমার ওই চমৎকার মনের পূজারি, আমি তোমার দেহের পূজারি না। ও তখন আমাকে বলতেছে দেখো পাগলামি করো না, এখনও সময় আছে, তুমি মানে একটু নিজেকে শান্ত করো, ঠিক করো, এইভাবে হতে পারে না। তুমি এটা এখন হয়তো আবেগবশতী বা ইমোশনাল হয়ে আমাকে বলতেছো, কিন্তু রিয়েল লাইফে তুমি এটা কখনোই করতে পারবা না। রিয়েল লাইফে এটা কখনোই পসিবল না, এটা কখনোই কেউ মানবেই না, এটা কেউ নিবেই না। এটা একদম তোমার ভুল একটা চিন্তাভাবনা, এবং এই চিন্তাভাবনা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। প্লিজ তুমি এগুলো বাদ দাও। কোনোভাবেই আমাকে বুঝাইতে পারলাম না। ও তখন একটা পর্যায়ে দরজা নক করলো, আমার বান্ধবী বাইরে থেকে দরজা খুলে দিল, ও তখন বেরিয়ে গেছে। মানে আমি তখন কান্না করতেছি, আমার বান্ধবী এসে আমার বুঝাইতেছে কি রে কান্না করতেছিস কেন, কী হয়েছে? আমি বললাম কিছুই না, ভালো লাগতেছে না। পরে বাসায় গেছি, এবং বাসায় যাওয়ার পরে আমি প্রচুর পরিমাণে নেশা করতে শুরু করছি। নেশা করতাম, এবং ধরেন আপনার ফেসবুকে ছবি আপলোড দিতাম, খুবই ইমোশনাল, খুবই দুঃখের, হাত কাটতাম, হাত কাটা ওরে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাইতাম। এভাবে প্রায় 15-20 দিনের মতো কাটে, এবং 15-20 দিন পরে ও বুঝতে পারে যে আমি আসলে ওর প্রতি অনেকটাই দুর্বল। 15-20 দিন পরে ও নিজে একদিন আমাকে ফোন করে নিয়ে যায় একটা রেস্টুরেন্টে, নিয়ে আমাকে বলে যে এরকমটা কেন করতেছো তুমি? আমি বললাম যে দেখো আমি তো তোমাকে সারা বাঁচবো, আমি তোমাকে ভালোবাসি। ও আমাকে বলে দেখো তুমি আমার জন্য অনেক কিছু করছো, আমাকে একটা নতুন জীবন দিয়েছো, আমার ছোটো বোনটার বিয়ে দিয়েছো, আমার মাকে অপারেশন করিয়েছো, আমার পরিবারের খরচ দিয়েছো, তুমি আমার জন্য অনেক 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 কিছু করেছো, তো আমি কী করবো আর বলো? মানে আমার তরফ থেকে তো আসলে কোনো কিছু করার নেই, আমি সব কিছু থেকে বেরিয়ে আসতে চাই। আমি জীবনে কখনো বিয়ে করবো না, আমার কখনো হাজব্যান্ড আমার লাগবে না, আমি আমার জীবনটা এভাবেই কাটাতে চাই। তুমি একটা সুন্দর দেখে বিয়ে করো, তুমি তোমার জীবনটা সুন্দর করে সাজাও, নতুন করে কার সাথে সম্পর্ক তৈরি করো, তুমি কেন আমার পিছনে এভাবে পড়ে আছো? আমি বললাম ঋতিকা আমি যদি বিয়ে করি তো একমাত্র তোমাকেই বিয়ে করব, তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা তো দূরের কথা, আমি অন্য কারোর দিকে না ফিরেও তাকাতে পারবো না। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, তোমাকে ছাড়া আমার জীবনে কোনো কিছুই না পূর্ণ হবে না। ও তখন আমাকে জড়িয়ে ধরে বললো সত্যি আমাকে এতটাই ভালোবাসো? আমি বললাম অনেক বেশি ভালোবাসি। ও বলে ঠিক আছে তাহলে তোমার বান্ধবীর বাবা মায়ের সাথে আমাকে দেখা করাই দাও। এবং ওই দিন রাতের বেলা আমি ঋতিকাকে নিয়ে আমার ওই বান্ধবীর বাবা মায়ের বাসায় যাই, মানে চিটং ওরা যেখানে থাকে সেখানে, এবং যাওয়ার পরে তারা তখন রাজি হয়। এক রাত ওনাদের বাসায় থাকার পরে পরের দিনে আমি আবার চিটং থেকে ঢাকায় ব্যাক করি। তো আমি তখন প্লেনে ব্যাক করি, চিটং এয়ারপোর্ট থেকে ঢাকায় প্লেনে আসি। আসার পরে আমি ঋতিকারে বললাম তুমি তোমার বাসায় যাও, আমি আমার বাসায় যাচ্ছি। পরে আম্মাকে গিয়ে বললাম, আম্মা হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করলো যে তুই এরকম নেশাপানি করতেছিস কেন, খারাপ হয়ে গেলে কেন, এগুলো বলতেছে। ছোটো ভাইটাও মন খারাপ করতেছে, কী হয়েছে না হয়েছে।
ওরা আম্মারে বললাম যে আম্মা আমি একটা রিলেশনে ছিলাম এবং মেয়েটাকে আমি বিয়ে করে ফেলেছি, বাট কী করে বাসায় আনবো বুঝতেছি না, মানে বিয়ের কথাও কিন্তু বলে ফেলছি। আম্মা তখন আমাকে বলতেছে কোথায় বিয়ে করলি, কোন জায়গায় বিয়ে করলি, মেয়ে কী করে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডকে আমি কিছুই জানি না, এইভাবে তো হতে পারে না, কোথায় বিয়ে করলি। আমি তখন বললাম যে মা এই আমার বান্ধবীর বড় বোন এমনি। তো আমার আম্মা বলে তোর বান্ধবীর বড় বোন মানে তোর বয়সে বড়? আমি বললাম মানে আমার বয়সে বড় না, বান্ধবী তো আমার মানে জুনিয়র বান্ধবী হতে পারে না, এরকম আর কি। তা আম্মা বললো যে আমি মেয়েটাকে দেখবো। আমি বললাম আম্মা তাইলে আমি ওকে আমাদের বাসায় নিয়ে আসি একদিন। বলে ঠিক আছে। এর 2 দিন পরে আমি তখন হৃদিকাকে আমাদের বাসায় আনলাম। বাসায় আনার পর আম্মা হৃদিকাকে দেখা মাত্রই বলতেছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে খুব পছন্দ হয়েছে, মেয়ের বাবা কী করে মা কী করে আমার কিচ্ছু দরকার নেই, আমার এই মেয়ে লাগবে। আমি বললাম আম্মা তাইলে আমি তো বিয়ে করে ফেলছি। আম্মা বলে আবারও বিয়ে করাবো। মানে আম্মা তখন এতটাই পাগল হয়ে গেছে হৃদিকাকে দেখার পরে আমাদের বাসার মধ্যে আম্মা কাজে নিয়ে আসছে। মানে এটা সম্পূর্ণ আনবিলিভেবল, অবিশ্বাস্য একটা কথা। মানে আমি কখনো কেউ যদি আমাকে বলতো আমি ভুলেও বিশ্বাস করতাম না যে হৃদিকাকে আমার আম্মা এতটাই পছন্দ করছে। আসলে হৃদিকা পছন্দ করার মতো একটা মেয়ে ছিল। আমার আম্মা তখন মানে ঘরের মধ্যে কাজে ডেকে নিয়ে আসছে যে আমি আবার বিয়ে করাবো। এবং হৃদিকার আব্বা আম্মার সাথে ফোনে কথা বলে, মানে হচ্ছে ওই আমার বান্ধবীর আব্বা আম্মার সাথে ফোনে কথা বলে থেকে চিটং থেকে, পরে আম্মা ফোনে কথা বলে সেদিন হৃদিকার সাথে আমার বিয়ে পড়ে। এবং সেই রাতে আমার ছোটো বাইকে দিয়ে আমার আম্মা ফুল কিনে এনে আমার আম্মা নিজের হাতে আমার বাসরঘর তৈরি করে। এবং আমার একজন মামি ছিল আর কি, আমার ছোটো মামিকে নিয়ে আসে, ছোটো মামি সহ থাইকা বাসরঘরটা তৈরি করে। বাট আমি কখনোই ওর ছবি উঠেতে কাউরেই দিইনি, মানে সবার কাছ থেকে ছবি উঠেতে হাইড করতাম। সে ঘরে আমার বাসরও হয়, আমার ঘরেই আমার বাসর হয়। এবং পরের দিন চিটং থেকে আমার বান্ধবীর বাবা মা, দ্যাট মিনস হৃদিকার বাবা মা যাদেরকে আমি বানিয়েছিলাম, তারা তখন আসে। আসার পর আমার আম্মার সাথে খুশি। আমার আম্মা বলে ঠিক আছে কোনো সমস্যা না, আপনার মেয়ে আমার মেয়ে আমাদের বাসায় থাকবে। আমার আম্মা তো খুব সুন্দরভাবে কথাবার্তা বলে সব কিছু ঠিক করে। এবং আমার আম্মা বলে আমার তো একটা অনুষ্ঠান আমি করব আগে পরে, তা আপনার মেয়ের সাথে আমার ছেলে কয়েকদিন থাকুক, এরপর অনুষ্ঠান হবে, সমস্যা নেই। ওরাও তখন এরকম কথাবার্তা বলে তারা চলে যায়। এরপরে হৃদিকা তখন আমার ঘরেই থাকতে শুরু করে। মাঝে মাঝে হৃদিকা ওইখানে যায়। আমি হৃদিকার সাথে আমি প্ল্যানিং করেছিলাম এরকম যে আমি হৃদিকাকে নিয়ে দেশের বাইরে চলে যাব। যেহেতু আবার বড় মামা যদি কোনোভাবে দেশে এসে হৃদিকাকে চিনে ফেলে বা কোনো একটা ঝামেলা হয়, এই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে ওকে নিয়ে দেশের বাইরে চলে যাবো। যার জন্য আমি পাসপোর্ট মেক করতেছি। আমার টার্গেট আমি ইউরোপের কোনো একটা দেশে যাব, ওইখানে গিয়ে আমি ওকে নিয়ে থাকবো। প্রয়োজনে আমার পরে বাচ্চা কাচ্চা বা বেবি টেবি হলে পরে দেশে আসবো, এমনি আসবো না। এই অবস্থার ভিতরে যখন আমি আম্মাকে জানালাম দেশের বাইরে চলে যাবো, আম্মা তখন খুব রাগারাগি করতেছে, এই দেশের বাইরে কেন যাবি তুই? এইটা আমার বিয়ের প্রায় 1.5 মাস পরের কথা আমি বলতেছি। আমি বললাম আম্মা হানিমুনে যাবো, চলে আসবো। আম্মা বলে না দেশের বাড়ি যেতে পারবি না, যেখানে যাবে আমাকে নিতে হবে, তুই যাইতে পারবি না। এই নিয়ে আমার আম্মার সাথে আমার একটু টকঝক হয়, একটু ঝামেলা হয়। এই ঝামেলার মাঝেই হঠাৎ করে একদিন রাতের বেলায় আমার আম্মা দেখে কি কান্নাকাটি করতেছে। এটা আমার বিয়ের ধরেন আপনার 1 মাস 20 দিন পরের ঘটনা, 20-22 দিন পরের ঘটনা। আম্মা কান্নাকাটি করতেছে। আমার কান্নাকাটি দেখা আমি তখন বললাম যে আম্মা কান্নাকাটি করতেছো কেন, কী হয়েছে? মানে আমি নিজেও কিন্তু এই ঘটনাগুলো জানি না যে এই ঘটনাটা যে এরকম একটা অবস্থার মধ্যে চলে যাবে আমি নিজেও বুঝতে পারিনি। আমার আম্মা আমাকে বলছে তুই এটা কারে বিয়ে করে আনছিস? আমি বললাম কারে বিয়ে করে মানে আমার মা আমাকে বলে এই মেয়ের বাবাকে, মাকে, মেয়ের ঠিকানা কি? আমি বললাম মা তুমি এটা কী বলো? পরে হঠাৎ করে মা হৃদিকার আইডি কার্ড আমাকে দেখাইতেছে। মানে কোত্থেকে আমার আম্মা এই আইডি কার্ড পাইছে আমি নিজেও জানি না। বলে মেয়ে যে তার বাবা মায়ের নাম বললো, এটা কি মেয়ের বাবা মায়ের নাম? মানে আমি তখন মানে গলা শুকিয়ে গেল, যেহেতু ওর রিয়েল আইডি কার্ড আমার আম্মার হাতে চলে গেছে, তাহলে সেখানে তো আর কোনো কিছু করার নাই। আমার আম্মা তখন বলে এই মেয়ে কে? আমি কিছুই বলতেছি না। এবং সেদিনে রাতের বেলায় মানে আপনার রাত 3টার দিকে আমার মামা তখন আমেরিকা থেকে চলে আসছে, আমার বড় মামা। আমার তখন আর বুঝতে বাকি ছিল না যে পরে আমি এটা বুঝতে পারলাম যে আমার ছোটো মামা মানে ভিডিও কলের মাধ্যমে আমার বউকে আমার বড় মামাকে দেখাইছে। তা বড় মামা তো দেখেই চিনে গেছে যে এটা ওই মেয়েটাই। এর আগেও বড় মামার কাছে নাকি আমার কোন বন্ধু নাকি বলে দিছে যে আমি ওই মেয়েটারই বিয়ে করছি, এটা আমার বড় মামার কাছে বলে দিছে। এবং বড় মামা ভিডিও কলে দেখে কনফার্ম হয়েছে। এবং কনফার্ম হওয়ার পরে বড় মামা তখন আমার আম্মাকে বলছে আমার আম্মার সেই বাসায় গিয়ে, ও যে বাসায় ভাড়া থাকতো ওই বাসায় গিয়ে বাড়িওয়ালার কাছ থেকে ওর আইডি কার্ড নিয়ে আসছে। এবং আমার যে বান্ধবীর বাবা মা ছিল তাদের সাথেও কথা বলছে। তারা তখন বলছে যে হ্যাঁ আপনার ছেলে যেভাবে শিখিয়ে দিচ্ছে আমরা সেভাবেই বলছি, আমরা তো আর জানি না এটা যে বিষয়টা এরকম। 3টার দিকে বড় মামা আসছে। আসার পরেই বড় মামা এসেই ধরেন বাসায় এসেই খুব ঝামেলা করতেছে, বাসায় ভাঙাভাঙি করতেছে, আমাদের আসবাবপত্র কোকারিজ ভাঙাভাঙি করতেছে। এবং আমারে বলতেছে তুই বাইরে আমার বাসা থেকে, এটা আমার বাপের বাসা, আমার বাপের বাসায় তুই কোনো প্রস্টিটিউটের সাথে কোনো খারাপ মেয়ের সাথে সংসার করতে পারবি না, তুই বাসা থেকে বাইরেও। মানে একরকম ঘাট ধাক্কা দিয়ে আমাকে আর আমার বউকে হৃদিকাকে মানে আপনার ফজরের আগে বাসা থেকে বের করে দেয়। মানে এখনও সূর্য উঠে নাই, মানে এরকম একটা অবস্থা বাসা থেকে বের করে দেয়, ধাক্কায় বাসা থেকে বের করে।
এবং বাসা থেকে বেরোয়ার পরে আমি তখন সকাল হইতে আসছে, আমি তখন মানে স্টেশনে যাই, বাস স্টেশনে যাই। আমি বললাম যে চলো আমরা চিটংয়ে চলে যাবো, এখানে থাকবো না। আমাকে বলে চিটংয়ে কোথায় যাবা? ওরও তখন মনটা অনেক খারাপ হয়ে গেল। এরই মাঝে ওর এরপরে যে ছোটো বোনটা ছিল, যমজ বোনের একটা তো আমি বিয়ে দিচ্ছি, পরেরটারও আমার বিয়ের কয়েকদিন আগে পরেরটারও আমি বিয়ে দিয়ে দিই। ওর পরিবারে তখন শুধু ওর মা থাকে আর একটা কাজের মেয়ে থাকতো আর কি। তো পরে আমি ওইখান থেকে ওকে নিয়ে আমি আর মিরপুরেও গেলাম না, কারণ মিরপুরে গেলে তো আমার মামা ওইখানেই গিয়েও ধরে ফেলবে। আমি চিটংয়ে চলে গেছি। চিটংয়ে আমার তাও এক পরিচিত বন্ধুর মাধ্যমে আমি ওখানে একটা ফ্ল্যাট ভাড়া করি। চিটংয়ে একটা ফ্ল্যাট ভাড়া করে ওইখানে আমি ওর সাথে থাকতে শুরু করলাম। 5-6 দিন কেটে গেল। তো আমাদের হাতে তো আসলে খুব বেশি টাকা নাই, ওই সময় কিন্তু আমার কাছে অত বেশি টাকা ছিল না, এবং হৃদিকার হাতেও অতটা টাকা নেই। পরে কখনো ধরেন এইখানে কখনো ওইখানে বিভিন্ন জায়গায় কাজের সন্ধান করতেছি। আমি আসলে ওভাবে কোনো কাজ পাই না। আর যে ধরনের কাজ আমি পাই, আমি তো পড়াশোনা করি নাই, ধরেন ইন্টারমিডিয়েট পাসও আমি করি নাই, ধরতে গেলে এসএসসি পাস। তো এসএসসি পাসের সার্টিফিকেট দিয়ে আসলে বেটার কোনো জব বা বেটার কোনো চাকরি পাওয়া যায় না, পসিবল না। তো চাকরি পাইতেছে না, খুবই কষ্টে প্রায় 1.5-2 মাসের মতো থাকি, এবং এই 1.5-2 মাস আমার পরিবার আমার কোনো খোঁজ খবর নেয়নি। এবং আরও মানে উল্টা হৃদিকার মাকে টাকা দিতে হয়, হৃদিকার বাসায় যে কাজের মহিলা আছে, মেয়ে আছে, ওর জন্য টাকা পাঠাইতে হয়, মানে নিজেরাই চলতে পারে না, তার উপর আবার এখানে টাকা দেওয়া। এরকম করতে করতে হঠাৎ করে হৃদিকা আমার এখান থেকে চলে যাও 2 মাস পরে, চিটংয়ে যাও 2 মাস পরে আমাকে বলতেছে যে জুয়েল আমি একটা চাকরি পাইছি, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি চাকরিটা করবো। তাই আমি বললাম কোথায় চাকরি পাইছো? বলে একটা সুপার মার্কেটে। ওই সময় মিনি বাজার, বা আমি এক্স্যাক্টলি নামটা বলতে চাই না, এরকমই কোনো একটা মার্কেটও তখন চাকরি নেয়। চিটংয়ে একটা চাকরি নেই, মিনি বাজারের মতো এরকম একটা মার্কেটে চাকরি নেই। আমাকে বলে যে আমি মার্কেটে চাকরি করবো, এবং ওরা আমাকে দেখে পছন্দ করছে, আমাকে নিবে আর কি। ওই তো দেখতে শুনতে অনেকটা ভালো ছিল, উঁচে লম্বা সর্বদিক থেকে। তো আমি তো কোনো কাজ করতে পারতেছি না, যেটা সত্যি কথা। আমি কোনো মানে পরিশ্রমের কাজে আমি করতে পারি না, মানে আমি টোটালি কোনো কাজই করতে পারি না। ছোটোবেলা থেকেই কোনো কাজ করে অভ্যাস তো না, তো কোনো কাজই আমি করতে পারতেছি না। পরে ও তখন ওই মার্কেটে চাকরি নিল। তো মার্কেটে চাকরি নিল, তো মার্কেটে চাকরি করতেছে, এভাবে 1 মাসের মতো কাটছে। 1 মাস আমার মা আমাকে একদিন ফোন করছিল শুধুমাত্র। ফোন দিয়ে আমার বললো মেয়েটাকে ছেড়ে দিয়ে বাড়িতে আয়, ভালো হবে, বাড়িতে আয় ভালো হবে। 1 মাসের মধ্যে আমাকে এটা ফোন দিছে, আর কিছু বলে না আমাকে। এভাবে ও ওই মার্কেটে চাকরি করে আপনার প্রায় 1.5 মাসের মাথায়, টোটালি 3.5 মাস পরে আমার বাসা থেকে বেরো হয়, 3.5 মাস পরের ঘটনা। আমিও তখন একটা চাকরি করতাম, মানে বলতে চাই না আমার চাকরিটা, মানে লাইক গার্মেন্টসের মতো একটা চাকরি করতাম আমি। ওইখানে দিনের প্রায় আপনার 11টার দিকে হঠাৎ করে আমাকে মানে হৃদিকার অফিস থেকে, ও যে বাজারে কাজ করতো মিনি বাজার, ওইখান থেকে ওদের অফিস থেকে আমার একটা কল দেওয়া হয়। কল দিয়ে বলতেছে জুয়েল সাহেব আপনি কি হৃদিকার হাজব্যান্ড? আমি বললাম জি আমি হৃদিকার হাজব্যান্ড। বলে আপনি একটু আমাদের ইয়েতে আসেন, আমাদের শোরুমে আসেন, কাজ আছে আপনার, মানে আমাদের দোকানে আসেন। পরে আমি বললাম যে আপু আমি তো এখন কাজ করতেছি, আমি অফিসে আছি। তা আমার বলে যে না আপনি আসতে হবে, আপনার ওয়াইফ অনেক ঝামেলা করছে, আপনার ওয়াইফের অনেক প্রবলেম হয়েছে, আপনি আসেন। তো আমিও অনেক কথাবার্তা শুনতেছি, মানে কেমন জানি আমার ওয়াইফের কণ্ঠ পাচ্ছি, বা আরও অনেক লোকের কণ্ঠ, যে ভাবলাম যে কী হয়েছে হঠাৎ করে এরকম লোকজনের কথাবার্তা কেন। আমি যে ঠিক আছে আমি আসতেছি। পরে আমি গেলাম যাওয়ার পরে মানে আমার ওরা পিছনে যে ওদের গোডাউন ছিল, ওই মিনি বাজারের গোডাউনে নিয়ে গেল। পিছনের গোডাউনে যেয়ে দেখি প্রায় 30টার মতো ছেলে, এবং একটা ছেলে আমার বউর হাত ধরে আছে। মানে খুবই খারাপ অবস্থা ওইখানে, মানে পুরো লোকাল ছেলে ফেলে মিলে এলাকাটা ভরে গেছে। ওইখানে যাওয়ার পরে হৃদিকা বলতেছে এটা আমার হাজব্যান্ড। এইটা আমার হাজব্যান্ড বলার পরে 2টা ছেলে আমার কলার চেপে ধরে আমার ওইখানে নিয়ে আসছে। আসার পরে আমি বললাম যে ভাই কী হয়েছে, মানে বলবেন তো, এরকমটা কেন করতেছেন? পরে যে আমার হৃদিকার হাত ধরে আছে সেই লোকটা অনেক মোটা, এবং মানে মোটামুটি মধ্যবয়স্কের মতো একটা লোক। তিনি আমার বলে এটা কি তোর বউ? আমি বললাম জি আমার বউ। বলে তোর নাম কি? আমি বললাম আমার জুয়েল। তোর বাড়ি কই? আমি বললাম ঢাকাতে। তাই এখানে কী করিস? আমি বললাম অমুক গার্মেন্টসে চাকরি করি। বলে ঠিক আছে, এমনি তুই বিয়ে করছিস? আমি বললাম জি করছি। বলে কত বছর? আমি বললাম যে বছর হবে না, বাট মাস হবে। তা আমাকে বলতেছে এই মেয়ের ব্যাকগ্রাউন্ড জানিস? আমি বললাম ভাইয়া মানে জানি বলতে। বলে এই মেয়ে আমারই বিয়ে করছে, আমার কাছে কাবিন আছে, মোবাইলে উনি আমাকে কাবিনের ছবি বের করে দেখাইলো। আমাকে বিয়ে করছে, বিয়ে করার পর আমার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে গেছে, এবং লাস্ট পর্যন্ত মোবাইল টোবাইল বন্ধ করে উদাও হয়ে গেছে। কিন্তু আজকে নসিব ভালো, আমার ভাগ্য ভালো, হঠাৎ করে দেখলাম এই মিনি বাজার রোডে পাইলাম, এখানে ও চাকরি করে। এখানে ধরলাম, ধরার পরে বলে এই মেয়ের এখানে অফিসের লোকজন বলে এই মেয়ের নাকি বিয়ে হয়েছে, তার নাকি হাজব্যান্ড আছে, তাই তোরে কল দিল, তুই এই মেয়ের সম্বন্ধে জানিস এগুলো? আমি বললাম ভাইয়া জানি। তো আমার বলো ও আমার কাছ থেকে টোটালি প্রায় 7 লাখ টাকার মতো নিয়ে গেছে, তো আমার এই টাকা দিই। এরই মাঝে হৃদিকা বলতেছে আমিও তোমার কাছ থেকে এত টাকা নিয়ে নেই, তুমি কেন মিথ্যে বলতেছো? এই বলার পরে হৃদিকারে তখন 2টা থাপ্পড় মারে খুব জোরে জোরে।
মারিয়া বলতেছে তুই এখন 7 লাখ টাকা দিবি আমারে, আমি তোর বউরে ছাড়বো না, এলে ছাড়বো না। এই মুহূর্তের মধ্যে মোবাইলটা নিয়ে দৌড়ে গিয়ে আমার কল দিলাম, আমার কল দিয়ে বলছে আম্মা কান্না করে বলছে আমার 7 লাখ টাকা লাগবে, আমার 7 লাখ টাকা দাও। যেমনি পর আমার ইমিডিয়েটলি 7 লাখ টাকা পাঠাও। আমার মা বলে কিসের 7 লাখ টাকা তোরে আমি দিব, কেন দিব? আমি বললাম মা তোমার পায়ে ধরে আমার 7 লাখ টাকা দাও, নাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমার আম্মা আমারে বলতেছে আমি তোরে 7 টাকাও দিব না, আমি তোরে 7 টাকাও দিব না। এই বলার পর আমি তখন বাইরে বললাম যে ভাই আমি আপনাকে টাকা দিব, আপনি আমার ভোটার আইডি কার্ড নিয়ে যান, আমাদের ঠিকানা নিয়ে যান, আমি আপনার টাকা দিব, আপনার ওরে ছেড়ে দেন। বলে ঠিক আছে তুই টাকা দিয়ে তোর বউরে ছুটে নিস, তোর বউরে আমি নিতে আসি। বুঝতে পারেন যে 30টা ছেলে যেখানে আছে, মানে আমার মনে হয় আরও বেশি হবে আর কি, কাউন্ট করলে আরও বেশি, ওটা বাজারের মতো হয়ে গেছে। মানে মুহূর্তের মধ্যে ঋতিকার ওইখান থেকে উড়ে নিয়ে গেল, আমি কিছুই করতে পারলাম না। উড়ে একটা মাইক্রোবাসে করে নিয়ে চলে গেল। মানে যাওয়ার সময় একটা ফোন নাম্বার দিয়ে গেছে ওই লোকটা আমার, যে তুই টাকা জোগাড় করে এই ফোন নাম্বারে ফোন দিবি। তা আমি তখন বিকেলবেলায় কী করলাম, ওইখান থেকে আমি তখন বাড়িতে রওনা দিছি, মানে ঢাকায় রওনা দিছি। আমি বাসে করে ঢাকায় গেছি এবং পরের দিন আপনার প্রায় সকাল হয়ে গেছে ঢাকায় যেতে যেতে আমি ঢাকায় গেছি, কারণ ওই দিন রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল। ঢাকায় যাওয়ার পরে আমি বাসায় যেয়ে আমার পা ধরে কান্না করতেছি, আম্মা তুমি আমার টাকা দাও, আমার বউরে নিয়ে গেছে, আমার বউরে নিয়ে গেছে, আমার বউরে ছুটিতে আমার 7 লাখ টাকা লাগবে। আমার আম্মা বলে তাই 7 লাখ টাকা আমি তোরে দিব কোত্থেকে, আমার কাছে টাকা নাই। মামাদের কাছে গেছি, কেউ আমারে ভাই এক বিন্দু পরিমাণের মানে করতেছে না, মানে দাম দিতেছে না। এভাবে ওই লোকটারে ফোন দিতেছি, ভাই টাকা দাও, আমি টাকা জোগাড় করতেছি, ভাই টাকা জোগাড় করতেছি। ভাই 7 লাখ টাকার জন্য আমি আমার মানে করি নেই এমন কোনো কিছু নাই। মানে আমি যাদের হাতে পায়ে ধরা দরকার ধরছি, যা যা করা দরকার করছি, এবং শেষ পর্যন্ত আমি কিডনি পর্যন্ত বিক্রি করতে গেছি, আমি কিডনি বিক্রি করব, তারপর আমি আমার টাকা জোগাড় করে আমার বউরে আনবো। এভাবে 15-16 দিনের মাথায় হঠাৎ করে ওই লোকের নাম্বারটা বন্ধ। মানে যেই লোকে আমার নাম্বারটা দিয়েছিল টাকা জোগাড়ের ঋতিকারে নিয়ে আসার জন্য, ওনার ফোন দিয়া ওনার নাম্বারটা বন্ধ। নাম্বারে কল দেই নাম্বার আমি লাইনে পাই না। পরে কী করলাম, আমি তাড়াতাড়ি করে চিটংয়ে আসলাম ওই লোকের খবরের জন্য। কিন্তু ওই সময় আমার টাকা ম্যানেজ হয়নি, কিন্তু যে আমি ওনার ধরে ওনার হাতে পায়ে ধরে আমি আরও কয়েকদিন সময় নিব। এখানে এসে নাম্বারটা বন্ধ পাওয়ার পর আমি তখন এই নাম্বারটা নিয়ে অফিসে গেলাম যে এই নাম্বারটা কোনো আইডি কার্ড দিয়ে উঠানো হয়েছে কিনা। যাওয়ার পরে অফিস মাধ্যমে আমাকে জানালো যে নাম্বারটাতে কোনো আইডি কার্ড ইউজ করা হয়নি, এটা আইডি কার্ডবিহীন একটা নাম্বার। আমি তখন পাগলের মতো কখনো এখানে বিভিন্ন জায়গায় আমি খোঁজাখুঁজি করতেছি, কোথাও ওরে পাই না। এভাবে প্রায় 1 মাসের মতো আমার কেটে যায় চিটংয়ে। আমি জাস্ট রাস্তার মধ্যে ঘুমাই, রাস্তার মধ্যেই খাই, পাগলের মতো ওরে খুঁজতেছি। 1 মাস পর আমার বড় মানে ছোটো মামানি আমার কল দিয়ে বলতেছে যে জুয়েল কোথায় তুমি? আমি বললাম যে চিটংয়ে। বলে মামিও তো চিটংয়ে আসছি, তোমার সাথে একটু দেখা করবো বলে। এই বলে মামি তখন আমার সাথে দেখা করতে আসে, এবং ওইখানে আমার মা, আমার বড় মামা, আরও লোকজন থাকে, পরিবারের সবাই আমাকে জোর করে তখন গাড়িতে উঠে ঢাকায় নিয়ে যায়। এবং ঢাকা নিয়ে যাওয়ার আমি কান্না করতেছি যে না, আমি ঋতিকার ছাড়া বাঁচবো না, আমার ঋতিকার কাছে আমার যাওয়াই লাগবে, আমি ঋতিকার কাছে যাবো, তোমরা আমারে মাইরো না। আমি আর ঋতিকের সাথে কোনো যোগাযোগই করতে পারলাম না। যে লোকটা ঋতিকাকে নিয়ে গেল ওখান থেকে ওনারও কোনো আইডেন্টিফাই করতে পারলাম না, কোনো ফোন নাম্বার পাইলাম না, এবং ঋতিকার মায়ের কাছেও যেতে পারলাম না, ঋতিকার বাসায় যে কাজের মহিলা আছে ওনার কাছেও যেতে পারলাম না। মানে টোটালি আমাকে আর বাসা থেকে বেরোতে দিল না। কিন্তু আমি সিম কার্ডটা ব্যবহার করতে পারতেছি, মোবাইলটা আমার কাছে আছে, তা আমার মোবাইলে কোনো কল আসে না, মানে কেউ আমাকে কল টল দেয় না। এভাবে 15 দিনের মাথা আমার আম্মু আমার বিয়ে ঠিক করে ফেলে। আমি বিয়ে করবো না, কিন্তু যেদিন আমার বিয়ে তার আগের দিন রাতে আমার নাম্বারে, মানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা কল আসে। আমি কলটা রিসিভ করার পরে মানে কান্না করতে করতে বলতেছে যে আমি ঋতিকা। আমি তখন চিৎকার করে কেঁদে উঠলাম যে ঋতিকা তুমি কই? ও বলে কালকে তোমার বিয়ে, তাই না? আমি বললাম আমার কালকে বিয়ে, এটা তুমি জানো কেমন করে? তুমি কোথায় আছো? তুমি কোন জায়গায় আছো? তুমি প্লিজ আমার কাছে ফিরে আসো। আমি তোমাকে প্রায় 1.5 মাসের মতো চিটংয়ের রাস্তা ঘাটে, অলিতে গলিতে, এখানে সেখানে কত জায়গায় আমি তোমাকে খুঁজেছি বউ, আমি তোমাকে খুঁজে পাই নাই। আমি তোমার 2টা পায়ে ধরে, তুমি কই আছো আমাকে বলো। আমি 7 লাখ টাকা কেন, আমি প্রয়োজনে 70 লাখ টাকা নিয়ে আমি তোমাকে ছুটা নিয়ে আসবো। ও আমাকে বলে তোমাকে টাকা দেওয়ার যে টাইম দিয়েছিল সেই টাইমে ওনাকে টাকা দিতে পারো নাই, যার জন্য ওই লম্পটটা আমাকে একটা ইন্ডিয়ান দালালের কাছে বিক্রি করে দিয়েছে। ঘুটঘুটে রাতের অন্ধকারে বর্ডারের তার ছিঁড়ে আমাকে ইন্ডিয়া নিয়ে আসে। আমি ইন্ডিয়ার একটা পতিতালয়ে আছি, আমার প্রতি রাতে 5-7টা করে স্বামী হয়। কিন্তু বিশ্বাস করো জুয়েল, এত স্বামীর মাঝেও না আমি জুয়েল নামে স্বামীটারে ভুলতে পারি না। আমার ভাগ্যে মনে হয় এটাই ছিল, এটি আমার হওয়া উচিত ছিল, এটা আমার হয়েছে। হয়তো তুমি বলবা যে আমি তোমাকে কেন কল করেছি। আমি তোমাকে কল করেছি তোমাকে কংগ্রেচুলেশন জানানোর জন্য, তোমাকে অভিনন্দন জানানোর জন্য যে
কালকে তোমার বিয়ে, তুমি তোমার নতুন জীবনে সুখী হও। আমি তখন বললাম, ঋতিকা তুমি এটা কী বলতেছো? আমি তো তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না। ও বলে, তাহলে বিয়ে করতে গেলা যে? কালকে না তোমার বিয়ে? বলে, আমি বিয়ে করবো না। ও আমাকে বলে, দেখো জুয়েল, পাগলামি করো না। আমি বলে, আমার বিয়ে হবে তুমি এটা জানো কেমন করে? ও বলে, আমাকে যে জায়গায় বিক্রি করেছে সে জায়গা থেকে যদি আমি ইচ্ছে করি আমি ওখান থেকে চলে আসতে পারি, এবং আমি ওখান থেকে চলে আসার সুযোগও আমার আছে। বাট যে টাকা আমাকে বিক্রি করা হয়েছিল সেই টাকা ওরা 5-7 দিনে আমার কাছ থেকে উঠাই ফেলছে, এবং এখান থেকে ইচ্ছে করলে আমি বেরোইতে পারি। আমি নিজে মোবাইলও ব্যবহার করে আমার মায়ের সাথে, আমার বন্ধুদের সাথে আমি যোগাযোগও করতেছি, কিন্তু আমি এখান থেকে যাবো না। আমি বললাম, কেন যাবা না? ও বলে, যাবো না এই কারণে, তুমি কয়জনের হাত থেকে আমাকে বাঁচাবা? আমার 10টা স্বামী ছিল, এবং তুমি শুনলে অবাক হয়ে যাবা, আমি হোটেলে পর্যন্ত খারাপ কাজ করেছি। বিভিন্ন হোটেলে গিয়ে আমি অবৈধ কাজ করেছি, এবং হোটেলের অনেক লোকেরা আমাকে চিনে। তুমি আমাকে নিয়ে বাংলার বুকে বাঁচতে পারবা না। বাংলার আনাচে কানাচে নিলে অনেকে আমাকে চিনে যাবে। আর আমি তোমার মতো একটা সুন্দর ছেলের জীবন আর নষ্ট করতে পারি না, চাই না। যতটুকু করেছি তুমি আমাকে মাফ করে দিও। আমি আমার জীবনের বাকি সময়টা এই বেশ্যাপাড়ায় কাটাই দিব, আর তুমি তোমার মতো করে একটা সংসার করে সুখী হও। আমি যেন দূর থেকে তোমার ওই সুখে থাকার খবরটা পাই, এতেই না আমার সুখ। আমি বললাম, ঋতিকা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না ঋতিকা। আল্লাহর কসম আমি কালকে বিয়ে করার জন্য আমি যাব না। এ কথা বলে ঋতিকা বলে, পাগলামি করো না, ভালো থাকো স্বামী। এটা বলে না লাইনটা কেটে দেয়। এরপরে এই নাম্বারে আমি এবার ট্রাই করি, কিন্তু আমি ওই নাম্বারটা তো আর লাইন পাই না। ইভেন এই যে হোয়াটসঅ্যাপটা ব্যবহার করেছে সে হোয়াটসঅ্যাপ আমি আর লাইন পাই না। এবং একটা পর্যায়ে পরের দিন আমার মা আমাকে বর সাজিয়ে নিয়ে যাবে মেয়ের বাড়িতে। আমি বলছি যাব না। আমার আম্মা জোর জবস্তি করে আমাকে বর সাজিয়ে সেই বাড়িতে নিতে পারে নাই। আমি একটা কথাই বলেছি, আমি বিষ খাবো, কিন্তু আমি অন্য কাউকে বিয়ে করব না। এবং শেষ পর্যন্ত আমার মা 1 লাখ 2 লাখ নয়, টোটালি 10 লক্ষ টাকা মেয়ের বাবাকে দিয়েছে। মানহানি মামলা তারা করেছে, এবং সেটা থেকে 10 লক্ষ টাকা দিয়ে আমার আম্মা মুক্তি নিয়েছে। যে বিয়ের আগের দিন রাতে আমি গেলাম না, এই জন্য মেয়ের বাবা মানুষকে দাওয়াত দিয়েছে, অনেক কমিউনিটি সেন্টার ভাড়া করেছে, ওনার অনেক টাকা খরচ হয়েছে, ওনার মেয়ের কলঙ্ক হয়েছে, যার জন্য আমার আম্মা 10 লাখ টাকা দিয়ে ক্ষতিপূরণ হিসাবে দিয়েছে। এরপরে আজকে প্রায় অনেকগুলো বছর কেটে গেছে, প্রায় আপনার 7-8 বছরের মতো কেটেছে। আমি আজ পর্যন্ত ঋতিকার কোনো সন্ধান পাইনি, এবং এই 7-8 বছরে ঋতিকা আমাকে একটা বারের জন্য কল দেয়নি, একটা বারের জন্য আমাকে জিজ্ঞেস করেনি আমি কোথায় আছি, কেমন আছি। আমি ঋতিকার বোনদের কাছে যাই, ওরাও বলে আপু আমাদের সাথেও যোগাযোগ করে না। ওর মায়ের কাছে যাই, ওর মা এখন অনেক অসুস্থ, ওর মা এখনও বেঁচে আছে, কিন্তু তিনি আমাকে বলে যে আমার মেয়ে তো আমার সাথে যোগাযোগ করে না, কিন্তু তারা মিথ্যে বলে। আমি জানি ঋতিকার বোনদের সাথেও ঋতিকার যোগাযোগ আছে, ঋতিকার মায়ের সাথেও ঋতিকার যোগাযোগ আছে, এবং ঋতিকার মায়ের সাথে ঋতিকা বাংলাদেশে এসে দেখাও পর্যন্ত করেছে। আমি গোপন সূত্রে এরকমও খবর পেয়েছি। কিন্তু ভাই, ঋতিকা আমার কাছে কেন আসে না? আমার অপরাধটা কোথায়? আমার অন্যায়টা কোথায়? আমি তোকে ভালোবেসেছি, আমার দেহ মনোপ্রাণ উজাড় করে ওকে ভালোবেসেছি। জীবনের সমস্ত ভালোবাসাটুকু আমি ওকে উজাড় করে দিয়েছি। ওর জন্য করিনি এমন কোনো কাজ নাই, কিন্তু তারপর আমার ভালোবাসার মানুষটা কেন আজকে প্রায় এতগুলো বৎসর অতিবাহিত হয়ে গেল, একটা বার আমাকে কল করলো না। আপন ভাই, আমি আজও ঋতিকার অপেক্ষায় আছি। আমি ওকে ছাড়া অন্য কাউকে আমার জীবনে গ্রহণ করতে পারবো না। ও যতই খারাপ হোক, ও যেমনই হোক, আপনার মাধ্যমে আমি ওকে বলতে চাই যেন একটা বারও আমার জীবনে ফিরে আসে। আমি ওকে ছাড়া জীবনে কখনো বিয়ে করব না। একটা সময় হয়তো আমার সাদা দবদবে দাড়ি হবে, আমি সাদা পাঞ্জাবি পরে ঘুরে বেড়াবো, মাথার চুলগুলো সাদা হয়ে যাবে। আমি সেদিনও ঋতিকার পথপানে তাকিয়ে থাকবো। আমার বিশ্বাস, আমার ঋতিকা যেখানেই থাকুক একদিন আমার কাছে ফিরে আসবে। আপনার মাধ্যমে ঋতিকাকে আমি এটা বলতে চাই, সে যদি ভেবে থাকে আরও 1 বছর অপেক্ষা করবে, 2 বছর অপেক্ষা করবে, 3 বছর অপেক্ষা করবে, একটা সময় হয়তো আমি বিয়ে করব, এই ধারণা তার ভুল। আমি কখনোই বিয়ে করব না। এবং আমি জানি ঋতিকা আমার খোঁজ খবর নিচ্ছে, কিন্তু হয়তো আমার কাছে আসছে না। আপন ভাই, আমি ঋতিকার জন্য পাগল হয়ে আছি। ও আসলেই হয়তো আমার বাকি জীবনটা অনেক সুখের কাটবে। এই জন্য আপনার মাধ্যমে আমি তাকে আমার কাছে ডাকি, ও যেন ফিরে আসে। আপন ভাই, আমার গল্পটা আপনাকে বললাম, যদি আপনার মন চায় আপনি আমার গল্পটা প্রচার করবেন। আর অবশ্যই যদি আমার ঋতিকা আমার কথাগুলো শুনে থাকে, ও যেন আমাকে আর কষ্ট না দিয়ে আমার কাছে ফিরে আসে, এই প্রার্থনাই করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই না হলো ভালোবাসা। ভালোবাসায় যদি পাগলামিও না থাকবে তো এই কিসের ভালোবাসা, তাই না? ব্রেন খাটানো, তারপরে বুদ্ধি খাটানো,
এগুলো তো ভালোবাসার ক্ষেত্রে হয় না, এগুলো তো ব্যবসার ক্ষেত্রে হয়। ব্যবসা করে মানুষ ব্রেন খাটিয়ে, আর ভালোবাসা করে মানুষ বোকামি করে। আর এরকম ভালোবাসার মানুষ যদি পৃথিবীতে আরও কিছু থেকে থাকে, তাহলে গোটা পৃথিবীটাই পাগলের একটা রণক্ষেত্র হয়ে যাবে। অনেকেই হয়তো প্রেমিক পুরুষরা বা প্রেমিক নারীরা আমাকে বলবে যে আপন ভাই আপনি ভালোবাসার বিপক্ষে কথা বলছেন। না, আমি মোটেও ভালোবাসার বিপক্ষে কথা বলছি না। আই রেসপেক্ট লাভ। আমার বাবা মারা গেছে, আমি তো বাবাকে অনেক ভালোবাসতাম, অনেক বেশি ভালোবাসতাম। কিন্তু বাবা মারা যাওয়ার পর আমি কী করতে পারছি? হয়তো বড়জোর কয়েকদিন কান্না করেছি, বাবার স্মৃতিগুলো আমাকে খুব বেশি কষ্ট দিয়েছে, এবং একটার সময় আমি ঠিক হয়ে গেছি। এটাই স্বাভাবিক। আর হৃদিকা হয়তো নিজেকে সামলিয়ে নিয়েছে, বা হৃদিকা যেখানেই থাকুক, দেশে থাকুক বা ইন্ডিয়া থাকুক, যেখানেই থাকুক, ও নিজের দুনিয়াটা নিজের মতো করে কিন্তু সামলিয়ে নিয়েছে। ও কিন্তু ভালো আছে ওর জায়গায়, এটা আমি বিশ্বাস করি। কিন্তু মধ্যখানে জুয়েল তার পুরো জীবনটাই শেষ করে দিল এক হৃদিকার কারণে। আমার কাছে মনে হয় যে, আমি জানি আপনারাও ওই কথাটাই বলবেন যে জুয়েল ভাই আপনি বিয়ে করেন, যে সংসার করেন, এবং একটা পর্যায়ে হয়তো আপনি ভুলতে পারবেন। জুয়েল কিন্তু সেদিন ঠিকই বিয়ে করতো যদি সে রাতে হৃদিকার কলটা না আসতো, এবং তার ওই কলের কারণেই জুয়েল কিন্তু তার নতুন জীবনে যেতে পারেনি। তবে হৃদিকার ধারণা ভুল। হৃদিকা যে ধারণা নিয়ে আছে যে হয়তো জুয়েল একটা সময় ঠিক হয়ে বিয়ে করে সংসার করবে, এই ধারণাটা ভুল। জুয়েল কখনোই বিয়ে করবে না, এটা আমি অ্যাটলিস্ট নিশ্চিত হয়ে বলতে পারি, এবং ও কখনো সংসার করবেই না। তো হৃদিকা, আমিও জুয়েলের কণ্ঠে আপনাকে বলি, যদি জুয়েলকে আর কষ্ট দিতে না চান, যদি মনে করে থাকেন যে জুয়েল আপনাকে বিন্দুমাত্র হলেও ভালোবেসেছে, জুয়েল আপনার জন্য তার লাইফটাই শেষ করেছে, তবে শেষের যেই শেষটুকু আছে সেইটুকু রঙিন করে দেওয়ার জন্য হলেও আপনি জুয়েলের জীবনে ফিরে আসেন। যদি আপনি আমার কথাগুলো শুনে থাকেন তো প্লিজ কাম ব্যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে আপনাদের সাথে আমার অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।